টিকটকাররা কি মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করার যোগ্যতা রাখে? বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যোগ্যতা তৈরি করে প্রডিউসার। আপনার পকেটে টাকা আছে, আপনি কাকে নেবেন? আপনি টিকটকারকে নেবেন। কেন নেবেন? আপনার ভিউ লাগবে। ভিউ ছাড়া কেউ কাজ করে না এখন ইউটিউবে। যেহেতু আপনি একটা নির্দিষ্ট টাইম মুভিতে কাজ করছেন, সেখানে কি কি এক্সপিরিয়েন্স আপনার হয়েছে? আপনার বাংলাদেশে যেই নাটকগুলা আপনার হয়, কোন নাটকটার টাকা উঠে? একটা নাটকের বাংলাদেশের যেমন আমাদের নিলয় আলমগীর ভাই আছে বা ফারহান ভাই আছে বা পপুলার ফেস যারা আছে, তাদের একটা নাটকের বাজেট থাকে 10 লাখ টাকা। আপনি কয় মিলিয়ন ভিউ হলে 10 লাখ টাকা ইউটিউব থেকে ওইটা আসে, এটা কিন্তু আমরা জানি। একজন প্রফেশনাল আর্টিস্ট এবং একটা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে মেজর ডিফারেন্সটা কি? আমি ছাড়া বাংলাদেশে ইউটিউবের জগতে টিকটকার নিয়ে কেউ কাজ করে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আমরা যদি এখন মিডিয়া বিজনেস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে একটা পার্সন, একটা প্রডিউসার নাটক বা মিউজিক ভিডিওতে ইনভেস্ট করে সেটা কি আসলে রিটার্ন আনা কি পসিবল? এখন পর্যন্ত আমার কথা শুনছে কোনো প্রডিউসার, আর সেই ইউটিউবে কিছু করতে পারে নাই এমন কেউ দেখাতে পারবে না। বিনোদন জগতে তো আপনি লং টাইম ধরে কাজ করতেছেন। কত বছর চলতেছে? আমি 2012 থেকে আমার মিডিয়াতে যাত্রা শুরু, ডিরেক্টর আশিকুর রহমানের হাত ধরে। আমার বস কিস্তিমাত, মুসাফির, শাকিব খানের সুপার হিরোর মতো ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন। আমি ওই উস্তাদেরই স্টুডেন্ট আর কি। আশিকুর রহমান ডিরেক্টর, ওখানে আপনি কি রোলে কাজ করছেন? আমি অ্যাসিস্ট ডিওপি হিসেবে ছিলাম ওখানে। আর আমার ছোটবেলা থেকেই ডিওপির প্রতি আমার একটা ইয়া ছিল আর কি, ভালোবাসা ছিল। ওইখান থেকেই আর কি যাত্রা শুরু আর কি। আপনার যাত্রা শুরু কি আসলে মুভি থেকেই? যাত্রা শুরু বলতে আপনার এলাকায় যে টাইমে আমাদের একটা ব্যাপার ঘটা থাকে আর কি সবার সাথেই, যেমন আপনার যে টাইমে আপনি ক্রিয়েশন শুরু করতে চান, তো ওই টাইমে আপনি মনে করেন পিছিয়ে একটা বাচ্চা থাকেন, তো এলাকা থেকে আপনার হয়তো স্মার্টফোন বা আমি বাটন ফোন দিয়েও আমি কাজ করছি। যেমন আপনার ওই যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে বা যেহেতু ক্রিয়েশনের প্রতি একটা ভালোবাসা ছিল, তো আমি ছোট ছোট পিচ্ছি পোলাপান নিয়ে যে আমি একটা কিছু বানানোর চেষ্টা করতাম, যেমন লাইক শর্ট ফিল্ম বা একটা ভিডিও আর কি। যে যেমন এখন বর্তমানে যে টিকটক ব্যাপারটা চলে, ওই টাইমে টিকটকের কোনো নামগন্ধ ছিল না, ওই টাইমে আমি এগুলো করতাম, মানে ভালো লাগতো ব্যাপারটা, যেহেতু এই ব্যাপারে একটা ভালোবাসা ছিল। ওইখান থেকে যাত্রা শুরু। তো তারপর আমার আশিকুর রহমান বসের সাথে দেখা হয়, তো ওনার সাথে আমি অ্যাসিস্ট হিসাবে কাজ করি। তো এভাবে আর কি যাত্রা শুরু করে ফেলি। এটাই। যেহেতু আপনি একটা নির্দিষ্ট টাইম মুভিতে কাজ করছেন, সেখানে আপনি কি কি এক্সপিরিয়েন্স আপনার হয়েছে মুভি ইন্ডাস্ট্রি সম্পর্কে? ব্যাপারটা হলো কি, মুভি লাইক শর্ট ফিল্ম, নাটক আমরা এখন যা করি এগুলোর মধ্যে আপনার যে অনেক ডিফারেন্স এরকম না। এখন ওইটা বড় লাইটস, বড় ক্যামেরা বা একটা মানে হাই প্রোফাইল ব্যাপার থাকে, আর আমাদেরগুলা যেমন আমরা আর কি নিম্ন বাজেটের মধ্যে করে থাকি। এটাই তো ওইখান থেকে এক্সপিরিয়েন্স বলতে এটাই যে বড় বড় আর্টিস্টের সাথে কাজ করা বা হাই বাজেটে কাজ করা বা বড় সেট মানে ব্যাপারটা একটা বড় সেটে ঘুরলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। এক্সপিরিয়েন্স বলতে এগুলোই। এখন আপনাকে তো দেখা যায় মুভির বাইরে কন্টেন্ট ক্রিয়েশনেই ফোকাস দিচ্ছেন বেশি। জি জি। টিভি, নাটক প্লাস সোশ্যাল মিডিয়াতে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ডিরেক্টর এবং ডিওপি হিসেবে কাজ করতেছেন। তো এখন কেন শুধুমাত্র এই দিকে ফোকাসড? এখন ব্যাপারটা হলো কি, যেমন আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমরা যে কন্টেন্টগুলো বানাই এগুলা একেবারে 30, 40, 50, হাইস্ট 1 লাখ 1.5 লাখ টাকা বাজেট থাকে। আর একটা মুভির বাজেট থাকে অ্যারাউন্ড 1 কোটি টাকার নিচে এখন বাংলাদেশে মুভি হয় না, বুঝছেন? তো ওই ক্ষেত্রে আমার পিছনে কেউ 1 কোটি টাকা ইনভেস্ট করবে না। এখন যেটা আমার, যেহেতু আমি এটা আমার মিডিয়ার পোকা আমার মাথায় আছে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি, তো আমার ওভারঅল এখন একটা কিছু তো করতে হবে। তো তাই লাইক ভাবলাম যে আমাকে মানুষ কী টাইপের কাজ দিবে, ঠিক আছে? এখন আমি যে মুভি বানাইতে পারবো না বা আমি যে নাটক বানাইতে পারবো না এইটাও না, কারণ বাংলাদেশে অনেক মুভি আমি দেখি যেগুলো মনে হয় যে আরে আমি তো মোবাইল দিয়ে এর থেকে ভালো মেকিং করতে পারতাম। আমার কথাগুলো একটু অন্যরকম মনে হতে পারে, তাও আর কি মনে হয় যে আমি তো মোবাইল দিয়ে এর থেকে ভালো মেকিং করতে পারতাম। বিষয়টা আবার এটা না যে আমি বানাইতে পারবো না, কিন্তু আমাকে সেই মাপের বাজেট কেউ দিবে না।
এখন ওভারঅল আমাদের বাংলাদেশের যে প্রডিউসারগুলা, যেমন তারা লাইক মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম অ্যারাউন্ড 2-3 লাখ টাকা বাজেট থাকে একটা নাটকে। আর আপনার মনে করেন মিউজিক ভিডিও হলে আপনার মনে করেন আপনার 15 থেকে 20 থেকে শুরু হয়ে 1-1.5 লাখ পর্যন্ত যায় সর্বোচ্চ। এর বেশি বাজেট আমাদের মতো ক্রিয়েটর যারা আছে তাদেরকে দিবে না। আর এমন না যে এর বেশি বাজেট আমরা কাজ করতেও পারবো না, ব্যাপারটা এরকম না। এই জন্যই মানে ওভারঅল যেহেতু আমি মিডিয়াতে আছি, আমার তো একটা কিছু করতে হবে। এটা এই ক্ষেত্রে আর কি এখন কন্টেন্ট ক্রিয়েশন বলতে আমাদের যেহেতু মিউজিক ভিডিও নিয়ে আমি বেশি কাজ করি, নাটক নিয়ে বেশি কাজ করি, আমার বাজেটের মধ্যে আমি যেটা পারি এটাই আমার এখন নিয়ে আর কি আগানো। বাজেট একটা ফ্যাক্ট, আপনি বললেন অবশ্যই বাজেট একটা ফ্যাক্ট। মুভি মেক করতে এই মুহূর্তে না পারা বা এর মেইন কারণ হচ্ছে বাজেট। এছাড়াও কি মুভি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা আপনার মনে হয় যে কেমন, এবং অ্যাকচুয়ালি বাজেট ছাড়া আর কি কি প্রবলেম আছে মুভি ইন্ডাস্ট্রির? এখন ব্যাপারটা হলো কি, যেমন রিসেন্টলি রিলিজ হলো দরদে কিন্তু আমাদের ভাইবাদারের মুভি, অনন্য মামুন ভাই আমার খুব কাছের বড় ভাই। তো এখন ব্যাপারটা হলো কি, যেমন দরদের ক্ষেত্রে একটা 7-8 লাখ টাকা বাজেটের একটা মুভি, সরি 7-8 কোটি টাকা বাজেটের একটা মুভি। তো এখানে ওভারঅল একটা মনে করেন সব কিছুরই একটা ব্যাপার থাকে যে একটা 7 কোটি টাকা 8 কোটি টাকা কার পিছনে ডালতেছে। যেমন শাকিব খানের চেহারা দেখলেই এখন মানুষ 2-3 কোটি টাকা অনায়াসে ইনভেস্ট করে। যেমন ওই ক্ষেত্রে ডিরেক্টরও একটা ফ্যাক্ট। এখন আমরা ওই জায়গাটা আমি মনে করি যে তৈরি করতে পারি নাই, যে আমার মনে করেন আমাকে একটা কেউ 2 কোটি টাকা বাজেটের মুভিও দিবে, সেই জায়গাটাই আমরা এখনো তৈরি করতে পারি নাই। ওভারঅল সত্যি কথা যেটা। আপনার ইদানিং বেশিরভাগ দেখা যায় আপনি মিউজিক ভিডিও নিয়ে কাজ করতেছেন অনেক বেশি। হ্যাঁ। সো মিউজিক ভিডিও নাকি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, কোন দিকে ফোকাসড বেশি আপনি? আচ্ছা ভাইয়া, ব্যাপারটা হলো কি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বলতে তো সব বুঝছেন। এই যে আপনার এই পডকাস্ট, এটাও একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, মিউজিক ভিডিও একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, নাটক লাইক মুভিও এখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। কারণ আপনার মুভি বানানো হয় ইউটিউবের জন্য, বুঝছেন, ইউটিউবের জন্য ডিরেক্ট, কোনো হলটল না, ইউটিউবের জন্য ডিরেক্ট মুভি বানানো হয়। তো এখন ব্যাপারটা হলো কি, আমরা যে কন্টেন্টগুলো ক্রিয়েশন করি এটা আমাদের মনে করেন আমরা নিম্ন বাজেটে প্রডিউসারদের ভালো ফিডব্যাক দিতে পারি। তো ওই ক্ষেত্রে মিউজিক ভিডিওটা লাইক কী কারণে বেশি ব্যবহার করে, যেমন আপনি টিকটক করতেছেন একটা গানে, ওইটার আর্নিংও প্রডিউসার পাবে। আপনি অন্যজনের একটা গান আপনার ফেসবুকে ছাড়লেন, ওইটার আর্নিংও প্রডিউসার পাবে। ওই ক্ষেত্রে মানে ওভারঅল সব কিছু মিলে আপনি যদি অন্য কারো একটা গান, একটা রিলসেও আপনি যদি ইউজ করেন, সেটার টাকাটা প্রডিউসার পাবে। তো ওই ক্ষেত্রে আমি প্রডিউসারদের সাজেস্ট করি যে মিউজিক ভিডিওটা বেটার। আপনার যেমন একটা নাটক, আপনার নাটক কখনোই আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হয় সর্বোচ্চ হাইস্ট। কিন্তু একটা গান দেখবেন আপনার যে কালাচান বা বাংলাদেশে অনেক মানে গান যেগুলো এত ভিউ হওয়ার কথা না, তাও 200 মিলিয়ন 300 মিলিয়ন ভিউ, বুঝছেন। তো ওই ক্ষেত্রে মিউজিক ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েশন হিসাবে বেস্ট আমি মনে করি। বাট নাটক যেহেতু পপুলার ফেস নিলে বা পপুলার ফেস না নিলেও একটা নাটক যেভাবে ওভারঅল এই মান্থে 100টা নাটক রিলিজ হয়েছে, তার ভিতর কিন্তু অলমোস্ট 70-80% নাটক অনেক বেশি ভিউ হয়। সেক্ষেত্রে কি মিউজিক ভিডিও ওই যদি আমি 100টা মিউজিক ভিডিও এ মাসে রিলিজ হয়, এর ভিতর কয়টা মিউজিক ভিডিও খুব ভাইরাল হয়? খুব বেশি তো ভাইরাল হইতে আমি দেখি না, হয়তো আমার চোখে পড়ে না। আপনার চোখে পড়ে না। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার বাংলাদেশে যেই নাটকগুলো আপনার হয়, কোন নাটকটা টাকা উঠে? একটা নাটকের বাংলাদেশের যেমন আমাদের নীল আলমগীর ভাই আছে বা ফারহান ভাই আছে বা পপুলার ফেস যারা আছে, তাদের একটা নাটকের বাজেট থাকে 10 লাখ টাকা। আপনি কয় মিলিয়ন ভিউ হলে 10 লাখ টাকা ইউটিউব থেকে ওইটা আসে, এটা কিন্তু আমরা কিন্তু জানি। এখন কয় মিলিয়ন ভিউ হয় তাদের নাটকে? আমি আপনার প্রশ্ন করলাম, রিপ্লাই দেন। কয় মিলিয়ন ভিউ হয়? পপুলার ফেস হইলে কয়েক মিলিয়ন ভিউ হয়, আর পপুলার ফেস হলে মিড লেভেল না হইলে হয়তোবা কষ্ট করে হইলেও 1-2 মিলিয়ন ভিউ হয় সর্বোচ্চ। ঠিক আছে। এখন ব্যাপারটা হলো 1-2 মিলিয়ন ভিউ আপনার কয় টাকা আসে ইউটিউবে, কয় টাকা আর্নিং হয়? আমি আর্নিংটা বললাম না, আপনার এই অ্যাডসেন্স থেকে তো আসলে কভার করা সম্ভব না। এমনকি এই নাটকের যে মানে যেই নাটকের যেই মানে কলাকুশলের যেই দুপুরের যে খাবারের লাঞ্চ বিল, এটাও উঠে আসে না, বুঝছেন। এখন ব্যাপারটা হলো যেমন বিভিন্ন টিভি অ্যাডস বা বিভিন্ন স্পন্সর, এগুলোর মাধ্যম দিয়ে কিছুটা ওরা পুষায় ফেলতে পারে, বুঝছেন। এমন না ওভারঅল যে মানে সবারই খুব লাভ হচ্ছে এরকম না। আবার মিউজিক ভিডিওর কথা যেটা বললেন, আপনার বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে দেখবেন কোনো না কোনো গান হিট আছে। ধরেন আপনার একটা গান যদি 10 মিলিয়ন ভিউ হয়,
একটা গান 10 মিলিয়ন ভিউ হলে এরপরের গানটা ভাই 2 মিলিয়নও যদি না হয় তাও প্যারা নাই, আপনার তো একটা গান অলরেডি হিটস। আর একটা মিউজিক ভিডিও যেটা হিটস থাকে এটা আপনার ওভারঅল ভিউ আসবেই। নাটকের ক্ষেত্রে এমনটা হয় না, নাটক আপনার মনে করেন সবাই একবার দেখার পরে যা এটা তো দেখছি, কিন্তু গান যেই জিনিসটা আপনার বক্সে বাজাবে, বিয়ে বাড়িতে বাজাবে, অন্নপ্রাশনে বাজাবে, যে কোনো ইভেন্টে এটা বাজাবেই, বুঝছেন। এই ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে ভিউটা মিউজিক ভিডিওতে বেশি আসে। এমন আপনার 200 মিলিয়ন 300 মিলিয়ন অ্যাভেলেবেল ভিউ আছে, ম্যাক্সিমাম চ্যানেলে আপনি 10 মিলিয়ন 5 মিলিয়ন গান আপনি পাবেনই, বুঝছেন। ওই ক্ষেত্রে মিউজিক ভিডিওটা বেশি সাজেস্টেড আমার ক্ষেত্রে আমি মনে করি, কারণ একটা প্রডিউসার কিন্তু টাকা অনেক কষ্ট করে ইনকাম করে তারপর আপনার ইউটিউবে এসে ডালে, বুঝছেন। এই জিনিসটাও মাথায় রাখতে হবে সবার। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব শোয়ের শেষে গিয়ে, যে আমরা কোন কন্টেন্ট মেক করলে আমাদের কেমন ইনকাম হবে, প্লাস এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিজনেস সেন্ট্রিক ব্যাপারগুলো আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে, যেহেতু আপনি একজন ডিরেক্টর এবং ডিরেক্টরের কাজ হচ্ছে আর্টিস্ট তৈরি করা, এখন কেউ যদি অভিনয়ে আসতে চাই, মিডিয়াতে অভিনয় করতে চাই, আর্টিস্ট হইতে চাই, আমি অভিনয়ের কথাই বলতেছি, কেউ যদি অভিনেতা হইতে চাই তাহলে তার ডিরেক্ট একজন আর্টিস্ট হিসেবে মিডিয়াতে আসা উচিত, নাকি কন্টেন্ট ক্রিয়েশন থেকে ফোকাস দিয়ে তারপরে একজন আর্টিস্ট হিসেবে মিডিয়াতে আসা উচিত? আচ্ছা, আপনার এখন যে প্রশ্নটা মানে খুবই সুন্দর একটা প্রশ্ন। যেমন অনেকেই রাস্তাঘাটে আমাদের সাথে দেখা হইলেও যে ভাই আমি তো মিডিয়াতে কাজ করতে চাই। আচ্ছা ভাই, তুমি মিডিয়াতে কাজ করবা, বা বোন তুমি মিডিয়াতে কাজ করবা, তুমি কি নিয়ে এক্সপার্ট বা কি করতে চাও? পরে আমাদের জিজ্ঞেস করে যে ভাই আমি কি করলে ভালো হয়। তো এখন তার নাই কোনো অভিনয় দক্ষতা, নাই কোনো সিঙ্গিং দক্ষতা, বা ওভারঅল কন্টেন্ট ক্রিয়েশন যে করবে, অ্যাটলিস্ট তো একটা ব্যাপার থাকতে হবে যে তার মধ্যে আছে। তো এখন অনেকেরই ধারণা যে ইউটিউবে বা মিডিয়াতে আসলেই মনে হয় যে মানে শাইন করে ফেলতে পারবে। বিষয়টা ঠিক এরকম না। বিষয়টা হচ্ছে যে উনি কি পারে। অ্যাটলিস্ট আমি একটা জিনিস, যেমন আমি ডিওপি হব, এটা আমি আপনার প্রথমেই বলছি যে আমি ভাই ছোটোবেলা থেকে ক্যামেরা ফোনে যে বাটন ফোন দিয়ে আমি ভিডিও করতাম, বাটন ফোন দিয়ে ভিডিও করতাম। আমার একটা মাথার মধ্যে ছিল যে এই জিনিসটা আমি একটা ফোকাসটা করলাম আর ছবিটা তো জোস আইছে, ঠিক আছে। আর বড় মানে একটা মাথার মধ্যে ছিল আমি ডিওপি হব বা ডিওপি হওয়ার চিন্তা ভাবনা ছিল। এখন ওভারঅল একটা মানুষ যদি আইসা বলে যে আমি কি নিয়ে আগাবো, এখন আমি তার কি সাজেস্ট দিব? তার তো নিম্নতম একটা জিনিসে আইডিয়া থাকতে হবে। আর যদি কোনো আইডিয়া না থাকে তাহলে যে বিয়ে করে কাপল ব্লক করতে পারে, এটা আমার কাছে বেস্ট সাজেশন মনে হইতেছে। এখন এর মানে হচ্ছে যে একজন যদি মিডিয়াতে কাজ করতে চায় আর্টিস্ট হিসেবে, যে কোনো রোলে সে এক কথায় সে অ্যাক্টর হইতে চায়, তাহলে তার টুকটাক সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে নিজে কন্টেন্ট ক্রিয়েট করে একটা নিজের প্রতিভাটা সেখানে দেখানো উচিত। এটা আপনি মনে করেন? হ্যাঁ, এটা কেন মনে করি আমি ব্যাপারটা বলি। যেমন আমাদের একটা ভিডিওতে আপনার যদি সর্বনিম্ন যদি একটা মিউজিক ভিডিও বানান, আপনার 30 থেকে 40 হাজার টাকা খরচ হবে। তো এখন একটা নতুন আর্টিস্ট আইসা কম করে 10টা ভিডিও বানাইলে কেউ চিনতে পারে, তাকে চিনে ফেলবে যে এরকম না। তাহলে আপনার এখানে আপনার 5 লাখ টাকার আছে। এখন একটা নতুন ছেলেকে এসে 5 লাখ টাকা খরচ করবে। এখন এই ক্ষেত্রে যে তার যে যোগ্যতা আছে, যদি তার কোনো যোগ্যতা থাকে যে আমি এটা করতে পারবো, আমার সাহস আছে, তাহলে ও স্মার্টফোন হোক বা যে কোনো একটা মাধ্যম থেকে আপনার মনে করেন যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে। তারপর যদি তারে মনে করেন যে সে আর্টিস্ট হওয়ার যোগ্যতা থাকে, সে এভাবেই হয়ে যাবে। মানুষই তাকে ডাকবে, আমি ডাকবো। আমার কাছে যদি কোনো ছেলে মনে হয় যে সে মানে একটা আর্টিস্ট হওয়ার যোগ্যতা রাখে, তা আমি সাব্বির আহমেদ যদি আপনার সাথে বলে গেলাম, আমি তাকে ডাকবো। কিন্তু সেই যোগ্যতাটা তার আগে তুলে ধরতে হবে। একজন এন্টারটেইনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটর, সাকসেসফুল এন্টারটেইনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে কি কি করা উচিত? আত্মবিশ্বাস মেন যেটা, এমনকি নিজের প্রতি শক্তি থাকতে হবে যে আমি এটা করবই। এখন কি করব, যে এখন সে যদি ভালো গান গায় বা সে যদি ভালো অভিনয় করে, সেদিকে ফোকাস দিয়ে তার আগায় যাওয়া উচিত, এটাই। আর কারো মানে কথা শোনা যেন না লাগে যে আমি একটা জিনিস করতেছি, যে অনেকেই বলবে যে আর এটা কি করতেছে ছেলে, ওটা দিয়ে কিছুই হবে না। এগুলো শুনে যদি পিছায় যায় তাহলে ওই ছেলের মিডিয়াতে আসা আমি মনে করি উচিত না। কারণ এগুলো অনেক কথাবার্তা শুনতে হবে, আমরাও শুনছি, বুঝছেন। যেমন আমি একটা মজার ঘটনা শেয়ার করি, একটু ডিস্টার্ব করতেছি ভাই। শিওর আপনি। যেমন আপনার এখানে যে ক্যামেরাগুলো স্ট্যান্ডে লাগানো,
আপনার আমি একটা স্ট্যান্ড কিনছিলাম 800 টাকায়, প্রায় 3-4 মাস। আমি যেহেতু 8-7-এ পড়তাম ওই টাইমে, তেমন একটা হাতের তো জানেনই তো আপনার আমার সবারই একই অবস্থা, বাসা থেকে কয় টাকা দিতই। তো 3-4 মাস টাকা জমা আমি একটা স্ট্যান্ড কিনছিলাম 800 টাকায়। তো আমার একটা বাটন ফোন ছিল, তো ওইটা দিয়ে আমি স্ট্যান্ডে লাগায় ভিডিও করতাম। তো মাঝে মাঝে আমি আমার এলাকায় যে টাইমে বেরোইতাম, তো বেরোনোর পরে আপনার মনে করেন আমাদের এলাকার যে একটু বড় ভাই বা মুরব্বী টাইপের যারা আছে, এই স্ট্যান্ড কান্দে নিয়ে ঘুরে কোনো লাভ আছে? এই স্ট্যান্ডের জায়গায় যদি আজকে কোদাল লয়ে ঘুরতি, তাহলে মনে করো যে এই খেটটা কুবাইয়া এক ফাই লাউয়ের বিচিয়ে পালা, তাও তোর বাজারে নিয়ে বেচলে লাভ হইব, ঠিক আছে? তো এখন এগুলা কথা যদি কেউ সহ্য করতে পারে, তাহলে তার মিডিয়া আসা উচিত, এবং মানে 100% সাকসেস হতে পারবে যদি এগুলা কথা সহ্য করতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে আপনি যখন মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য কন্টেন্ট নিয়েও কাজ করছেন, সো রিসেন্টলি আপনাকে বেশিরভাগই টিকটকারদের সাথে কাজ করতে দেখা যাচ্ছে। আমি জানি ভাই এই প্রশ্নটা আপনার থাকবেই। এটার কারণ কি? না, এটার কারণটা হলো কি, যে আপনি প্রডিউসার যেই টাইমে আমাকে 50,000 টাকা দিবেন, আপনি আগে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই গানে ভিউ কত আসবে, আমার গান কি হিট হবে। তো এখন বাংলাদেশের অনেক পপুলার ফেস আছে, যেমন আমি যে স্টুডিওতে ঢোকার পরেই আমি শুনতেছিলাম যে তারা প্রিন্স মাউন্টে নিয়ে আলোচনা করতেছিল। তারা কিন্তু বাংলাদেশে একটা পপুলার আর্টিস্ট নিয়ে আলোচনা করতেছে না, তারা করতেছে সামান্য, আমি বলতেছি যেহেতু আমার সবার সাথে কাজ হয়, আমার শোটা ওরা দেখলে অবশ্যই আমার কথা মাইন্ড করবে না, তো সামান্য একটা টিকটকার নিয়ে তারা কেন আলোচনা করবে? এখানে তো আপনার মনে করেন পারতো বড় বড় আর্টিস্ট যারা আছে তাদের নিয়ে আলোচনা করতে। তো টিকটকার ব্যাপারটা সবসময় আলোচনায় থাকে। তো ওভারঅল আমরা একটা মিউজিক ভিডিও যেটা আমি রিলিজ করি, তাদের যেহেতু একটা হিউজ ফ্যান ফলোয়ার থাকে আপনার টিকটকে, তো প্রমোশন যে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। আর প্রডিউসারের আর্নিং সোর্সটা মনে করেন আপনার ওইটা আসার 99% সম্ভাবনা থাকে টিকটকার নিয়ে কাজ করলে। আর এই ব্যাপারটা আপনার মনে করেন এখন আপনার একেবারে নর্মাল হয়ে গেছে। যে টাইমে আমি 2017-18 সালে যে টাইমে আমি টিকটকার নিয়ে কাজ শুরু করছিলাম, তো ওই টাইমে অনেকেই কইতো, হাই তুই মিউজিক ভিডিওতে টিকটকার নিয়ে কাজ করস, হ্যাঁ তুই এই কন্টেন্টগুলাই নষ্ট করতেছস, করতেছস। তো আমার মাথায় একটা আইডিয়া ছিল যে তাদের যে ফ্যান ফলোয়ারগুলো আছে, এটা কিভাবে খাটানো যায়, তারপরে আমি একটা আইডিয়া বের করি যে এমনভাবে আমরা একটা প্রমোশন করব যে তাদের যত ফ্যান ফলোয়ার অ্যাটলিস্ট আছে, তাহলে তাদেরকে তুলে নিয়ে আমি ইউটিউবে নিয়ে এসে আমরা ইউটিউবে মিউজিক ভিডিও রিলিজ করে তাদের প্ল্যাটফর্ম থেকে প্রমোশন করব যে এমন আমাদের একটা গান রিলিজ হয়েছে, যাও এখনই দেখে আসো, এরকম ব্যাপারটা আর কি। আর আমি ছাড়া বাংলাদেশে ইউটিউবের জগতে টিকটকার নিয়ে কেউ কাজ করে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আমি 2017-18 সালে যে টাইমে কাজ শুরু করছি, ওই টাইমে সবার কথা শোনা লাগছে। আর যেইগুলা লোক এগুলা কথা কইতো, তারাই এখন টিকটকার ঘরের ভিতর কিনা নিচ্ছে। এটা এখন মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আর ওভারঅল আমি মনে করি যে টিকটকের যেই ব্যাপারটা, টিকটক নিয়ে অনেকেরই মাথা ব্যথা থাকে। আমার কাছে হচ্ছে টিকটকে একটা ভালো প্ল্যাটফর্ম এরকম না, টিকটকে আপনার ভালো কন্টেন্টও আছে, খারাপ কন্টেন্টও আছে। যেমন ইউটিউবে এখন আপনার ইউটিউব শর্টস আর টিকটক তো এক কথাই, তো সব জায়গায় ভালো খারাপ আছে, বুঝছেন। এখন টিকটকের যে ব্যাপারটা আমাদের মেন প্রমোশন, আমরা ভালো প্রমোশন পাই, প্রডিউসারের আর্নিং সোর্সটা বাইরে যায়, এমনকি প্রমোশনের আপনার প্রডিউসারের টাকা উঠা আসার 90% সম্ভাবনা থাকে। এই জন্য আমরা টিকটকার নিয়ে বেশি কাজ করি। শুধু যে আমি কাজ করি তা না, কিন্তু আমারটা একটু চোখে পড়ে মানুষের বেশি আর কি। আচ্ছা, যারা অ্যাকচুয়ালি মিডিয়াকে প্রফেশন হিসেবে নিতে চায় বা নেওয়ার তাদের টার্গেট আছে, তারা ফার্স্টেই একটা পপুলারিটির জন্য টিকটকে যায়। যেহেতু বাংলাদেশে সব থেকে ইজিলি পপুলারিটি পাওয়ার জন্য টিকটক ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড, নট ফর বাংলাদেশ, হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো টিকটকে গিয়ে শুধুমাত্র লিপসিং করে। এখন তার কি ওই লিপসিং করে পপুলারিটি পাইলেই সে আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারবে? আমি একটু আটখালাম আপনার কথার মধ্যে দিয়ে। টিকটকে যে শুধু লিপসিং করে তা না, টিকটকে ছোট ছোট অনেক ভালো ভালো কন্টেন্ট আছে। আপনার অনেকেই, আমি সেটাই বলতেছিলাম যে অনেকে আছে যে 10-15 সেকেন্ডের ফানি ভিডিও করতেছে, কমেডি ভিডিও। অনেকে আছে ডান্স করতেছে বা ছোট ছোট স্কেচ ভিডিও করতেছে, এবং সেখানে সে অভিনয়ের একটা দক্ষতা দেখাচ্ছে। তার জন্য জিনিসটা প্রুফ হিসেবে থাকছে, সে পপুলারিটি পাচ্ছে। আমি শেষ করি যে সে পপুলারিটি পাচ্ছে, এবং মনে করেন যে আপনার ফিডে তার ভিডিও দেখছেন, তার অভিনয় আপনার ভালো লাগছে,
আপনি তাকে নক করে আপনার কাজে নিয়েছেন। কিন্তু এর বাইরে কিন্তু একটা চাঙ্ক অ্যামাউন্ট অফ টিকটকার্স শুধুমাত্র লিপসিং করে, অন্য কোনো অ্যাক্টিভিটিস করে না। সো আপনি কি তাদেরকে কি কাজে নেন বা শুধুমাত্র তাদের পপুলারিটি দেখে কাজে নেন, নাকি অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাভয়েড করেন? না না, অ্যাভয়েড করার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তাদের ফ্যান ফলোয়ার কেমন আছে আমরা এটাই দেখি মেন, বুঝছেন। এখন আমি আপনাকে এটা বলবো না তাদের অনেক ভালো অ্যাক্টিং স্কিল, তাদের অ্যাক্টিং স্কিল যে টিকটকারের আহামরি থাকে এরকম না, আবার যে খুব খারাপ থাকে তাও না, যেহেতু ওরা অলরেডি টিকটকটা একটা প্ল্যাটফর্ম, এটা তো মানতে হবে, একটা প্ল্যাটফর্মে ওরা আর্টিস্ট, একটা প্ল্যাটফর্মের আর্টিস্ট। আমরা যেটা আমি ইউটিউবে নিয়ে আসি তাদের হয়তো ওরা 90% দিতে পারে না, 80%ও দিতে পারে না, 70%ও দিতে পারে না, অ্যাটলিস্ট ক্যামেরার সামনে যে দাঁড়ানোর যে যোগ্যতা এটা তারা রাখে। তো এখন ব্যাপারটা হলো কি, যেমন আপনার যে আমাদের এপিসোডের শুরুতে একটা কথা হইতেছিল যে নতুনরা কিভাবে শুরু করবে, তো এখন তাদের ক্ষেত্রেও তো তারা তো আর এই 40-50,000 1 লাখ টাকা খরচ করে শুরু করতে পারবে না। তারাও আপনার এই টিকটকে ছোট ছোট কন্টেন্ট বানাইলো বা লিপসিং করলো বা ওভারঅল ক্যামেরা ফেসের যে ব্যাপারটা, ক্যামেরার সামনে আসার যেই সাহসিকতাটা, এটা আপনার টিকটক থেকে শুরু করা আমি মনে করি বেস্ট সাজেশন আর কি। আপনার সাথে এই শোটা শুরু করার আগে গতকাল মনে হয় একটা ডিরেক্টরের সাথে কথা বলতেছিলাম, যে এই শোটা নিয়েও কথা বলতেছিলাম যে এরকম এই টপিকের উপরে শোটা করব। সো উনিও টিকটকারদের নিয়ে বেশ কিছু কাজ করছে, তো আমিও সেম কোশ্চেনটা ওনাকে করি। তো উনি বলছে যে মাসুদ, অ্যাকচুয়ালি অভিনয় সব কথা না, আমি যখন একটা আর্টিস্টকে নেব ওই আর্টিস্টের এক্সপ্রেশনটা অনেক কিছু ভ্যারি করে। সো টিকটকে এমন অনেক আর্টিস্ট আছে, অনেক ছেলেও আছে মেয়েও আছে যারা লিপসিং করে, কোনো অভিনয় করে নাই, শুধু লিপসিং করে। এবং শুধুমাত্র লিপসিং করে কেন তারা পপুলার হয়েছে, এর কারণ হচ্ছে তাদের যে তাদের যে এক্সপ্রেশনটা, এইটা মানুষের পছন্দ হয়েছে বেশি, যার ফলে তারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারছে। শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়ালাম আর লিপসিং করলাম এমনটা হয় না, বা মানুষকে কিন্তু টাচ করা যায় না। মানুষকে টাচ করতে গেলে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে গেলে আপনার কোনো না কোনো বিষয় থাকতে হবে। সো তাদের সেই বিষয়টা হতে পারে যে তাদের এক্সপ্রেশনটা অনেক ভালো। সো আপনি রিসেন্টলি কোন কোন পপুলার টিকটকারের সাথে কাজ করছেন? আমি বাংলাদেশে কাজ করি না এমন কোনো টিকটকার নাই। দুই একজনের নাম বলেন। যেমন যে ওরা কথা বলতেছিল যে প্রিন্স মামুন, তো আমি যে 3-4 দিন আগেই প্রিন্স মামুনকে নিয়ে একটা কন্টেন্ট বানাইলাম। সবার সাথে আমার কাজ হয়েছে। অ্যালেক্স সবুজ খুব পপুলার, ফারহান আপনার প্রত্যয় হোসেন ফারহান খুব পপুলার, সাম্বা খুব পপুলার, তার মধ্যে রাহাত, তারপরে বিবর্ণ, মানে সবাই খুব পপুলার, সবার সাথে আমার টুকটাক কাজ হয়েছে। বাংলাদেশের টিকটকারদের মধ্যে কাজ হয় নাই এমন কেউ নাই। মানে এখন ব্যাপারটা হলো কি, এখন টিকটকার তো আপনারও টিকটক আইডি আছে। এখন বিষয়টা এরকম না যে টিকটক আইডি থাকলেই আমি নিতেছি, তাদের ফ্যান ফলোয়ার উপর ভিত্তি করে আর কি আমি কাজে ডাকি, বুঝছেন। যেমন আপনার যে পাবেল মাইশা রিসেন্টলি কাজ করলাম, এরপর আপনার হৃদয় জ্যোতি খুবই ভালো করতেছে। আপনার বাংলাদেশের পপুলার মডেল যারা, তাদের থেকেও হৃদয় জ্যোতি এখন ভালো কাজ করতেছে, এরাও আমার হাত দিয়ে আসা। এটাই আমি তাদেরকে ইউটিউবে আসার আগে আমি টিকটক থেকে সিলেক্ট করি, কিন্তু আসার পরে তারা ইউটিউবের আর্টিস্ট হয়ে যায়। এখন এটা বলা যাবে না তারা ইউটিউবেরই আর্টিস্ট, আবার এটাও বলা যাবে না তারা টিকটকেরই আর্টিস্ট। ওভারঅল সব প্ল্যাটফর্মে তারা কাজ করতেছে, এমনকি ভালো লাইভ লিড করতেছে, এটাই আর কি। টিকটক ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে যার ট্যালেন্ট আছে ট্যালেন্টটা শো করার একটা প্ল্যাটফর্ম। তো আপনি তো অনেক টিকটকারের সাথেই কাজ করছেন, এর ভিতরে এমন একজন বা দুজনের নাম বলেন যে ভবিষ্যতে বাংলাদেশের একটা সুপারস্টার পর্যায়ে যাওয়ার অ্যাবিলিটি রাখে। এখন এটা তো মানে খুব একটা মুশকিলের উপর ফালাইয়া দিলেন, কিন্তু ব্যাপারটা হলো কি, টিকটকের আর্টিস্টের সাথে সুপারস্টার কথাটা যায় না, না মানে ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা আছে। সে সুপারস্টার না, হয়তো বা পপুলার বা লেস পপুলার, বাট তার সম্ভাবনা আছে। যেমন জিসান ব্রো একটা ছেলে আছে, জিসান ব্রো তার এটার নাম, জিসান ব্রো খুব পপুলার টিকটকার, সে খুব ভালো অ্যাক্টিং করে। ওকে,
আমার সাথে খুব একটা কাজ হয় নাই, 2-3টা কাজ হয়েছে, কিন্তু অ্যাক্টিং মারাত্মক লেভেলের অ্যাক্টিং, মানে বাংলাদেশের যে কোনো পপুলার আর্টিস্ট থেকে মানে তার অ্যাক্টিং লেভেল কোনো সাইড দিয়ে কম না। প্রিন্স মামুনের সাথে কাজ করলাম, মামুনও খুব ভালো অ্যাক্টিং করে। তার মধ্যে পাভেল মাইশা, পাভেল যে ছেলেটা, ও খুব ভালো অ্যাক্টিং করে। তাদের সম্ভাবনা আছে যে তারা মানে পপুলার আর্টিস্টদের মতো কাজ করতে পারবে যদি টিকটক মানে ইউটিউবে যদি আর কি থাকে আর কি, এটাই। আর আরেকটা জিনিস ভাই আমি বলি, আর ফিমেল টিকটকারদের ভিতরে তো এর মধ্যে যদি আমি ফিমেলের মধ্যে বলতে চাই, ফিমেল আর্টিস্ট ভাই, আমার টিকটকের যারা ফিমেল আর্টিস্ট তাদের মনে হয় না তারা কেউ মানে ওই পর্যায়ে পৌঁছাতে পারবে। এটা আমি শুধু শুধু বইলে লাভ নাই। আমার কাছে ফিমেল আর্টিস্ট যারা আছে কারোর অ্যাক্টিং আমার কাছে ভালো লাগে না। আমি এটা আপনি বলতে পারেন যে ভাই আপনি তো নিয়ে কাজ করেন। এখন ভাইয়া ব্যাপারটা হলো কি, যেমন আমি একটা আর্টিস্ট যে টাইমে নিই তার সাথে তো আমার অবশ্যই একটা জুতি নিতে হবে, বুঝছেন, একটা মডেল নিতে হবে। আমরা টিকটক থেকে নেই, কিন্তু ওই লেভেলের অ্যাক্টিং আমি কারো দেখি না। মেয়েদের অ্যাক্টিং ভাইয়া, মেয়েদের অ্যাক্টিং বলতেই তাদের একটা আর্ট, অ্যাক্টিংয়ের মধ্যে দিয়ে মানুষ তাদেরকে ভালোবাসে, বুঝছেন। এখন মেয়েদের মধ্যে ওই অ্যাক্টিং করে টিকটকে এমন কোনো আর্টিস্ট আমি দেখি না। আমি পার্সোনালি টিকটক ইউজ করি না, কিন্তু টিকটক নিয়ে আমি গত বছর বেশ কয়েক মাস আমি অ্যানালাইসিস করছিলাম আমার টিমকে নিয়ে, যে অ্যাকচুয়ালি টিকটকে আপনার বেশ কিছু আর্টিস্ট আছে যারা আপনার ছেলে আর্টিস্ট, যারা অ্যাকচুয়ালি তাদের ক্যাপাবিলিটি আছে এবং তারা অভিনয়কে বা মিডিয়াকে প্রফেশন হিসেবে নেওয়ার মতো ক্যাপাবল এবং সেই মেন্টালিটি নিয়ে তারা কাজ করতেছে। বাট টিকটকে যত পপুলার মেয়ে আর্টিস্ট আছে তাদের ভিতর ম্যাক্সিমাম যেটা দেখছি সেটা হচ্ছে যে তারা কোনো বিজনেস মডেল নিয়ে বা ক্যারিয়ার সেন্ট্রিক কোনো চিন্তা করতেছে না, তারা জাস্ট ফ্যান ফলোয়ার বাড়াইতে চায়। এর বাইরে তাদের আর কোনো চিন্তা নাই। বাট কিছু কিছু ছেলে আর্টিস্ট আমি দেখছি যারা অনেকাংশে ক্রিঞ্জ হিসেবে বা লোয়ার গ্রেড টিকটকার হিসেবে পরিচিত, বাট তাদের চিন্তাভাবনা আছে যে আমার টাকা ইনকাম করতে হবে বা এখানে একটা ক্যারিয়ার করতে হবে। টিকটকাররা কি মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করার যোগ্যতা রাখে? হ্যাঁ, এটার যে ব্যাপারটা যে টিকটকাররা কি মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করার যোগ্যতা রাখে, তো সেই ক্ষেত্রে হয় কি যে তাদের যে কন্টেন্ট বা ওভারঅল পপুলার আর্টিস্টদের যে কন্টেন্ট সেম। এখন আপনি যদি একটা পপুলার আর্টিস্ট নেন, একটা মানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিতে একটা পপুলার আর্টিস্টের বাজেট থাকে হাইস্ট গেলে 5,000-7,000, সর্বোচ্চ গেলে 10,000। আর আপনার একটা টিকটকের প্রমোশন সহকারে আপনার সাথে কন্ট্যাক্ট করবে 40,000-50,000 টাকা। এখন তারা যদি মেইন স্ট্রিমে কাজ করার যোগ্যতাই না রাখে, তাহলে একটা পপুলার আর্টিস্ট থেকে তাদের বাজেট 40-50,000 টাকা হয় কিভাবে? তো অবশ্যই তারা মেইন স্ট্রিমে কাজ করার যোগ্যতা রাখে। আর যোগ্যতাটা এখন বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যোগ্যতা তৈরি করে প্রডিউসার। আপনার পকেটে টাকা আছে, আপনি কাকে নেবেন? আপনি টিকটকারকে নেবেন। কেন নেবেন? আপনার ভিউ লাগবে। ভিউ ছাড়া কেউ কাজ করে না এখন ইউটিউবে। এটা কেউ কোনো একটা প্রডিউসার বলতে পারবে না যে, আমি অনেক প্রডিউসার, অনেক গীতিকার লিখছি যে সাব্বির আমি কি যে ভিউয়ের জন্য গান বানাই, ঠিক আছে, কিন্তু আবার যে সাব্বির 4টা কাজ করলাম, 5টা কাজ করলাম, এমন পর্যন্ত ভিউ আসছে না, বুঝছেন। এখন ইটস এ ফ্যাক্ট, ভিউ। বিজনেস মাইন্ডসেটটাও থাকা উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিস্টিক মাইন্ডসেটটাও থাকা উচিত। দুইটার একটা মিশেল থাকা উচিত, যে আমি 10টা কাজ করব, আমি 8টা কাজ ভিউয়ের জন্য করব এবং 2টা কাজ হবে আমি আর্টিস্টিক ভিশনটা এক্সপ্লোর করার জন্য, রাইট? এইভাবে চিন্তা করা উচিত। হ্যাঁ, অবশ্যই ভাই। এখন ব্যাপারটা হলো কি, যেমন আপনি টিকটক সাবজেক্টটা যদি বাদ দেন, আমাদের ইউটিউবে কিন্তু আপনার মেন পপুলার স্ট্রিম ছাড়াও কিন্তু আপনার মনে করেন আপনার নির্জন নেহাল বা অনেক অনেক আর্টিস্ট আছে, তাদের কাজগুলো আপনি একটু দেখেন, আপনি যে বাংলাদেশে যে মুভিগুলো হয়, আপনার 1 কোটি টাকা যে ডায়লগ মারে প্রডিউসাররা আসে যে এই মুভিটা 1 কোটি টাকা দিয়ে বানাইছি। আপনি আমি একটা ডিরেক্টরের নাম বলি, আপনি রিচার্জ করেন, মান্নাত মুন্না নাম ছেলেটার, ঠিক আছে, আপনার ওই 2 লাখ টাকা যে কাজ বানায় তারা 1 কোটি টাকায় বানাইতে পারবে না। আমি আপনার সৌদিয়া চ্যালেঞ্জ করলাম যে একটা প্রডিউসার 50 লাখ টাকা দিবে আপনার মান্নাত মুন্নাকে, আর 2 কোটি টাকা দিবে একটা পপুলার ডিরেক্টরকে। যদি 50 লাখ টাকায় যদি সে 5 কোটি টাকার মুভি না উপহার দিতে পারে,
তাহলে আমি আমার জায়গা জমি বেচা তারপর ওইটার জরিমানা আমি দিব, আপনার এপিসোডের মাধ্যমে বলে গেলাম। এখন ব্যাপারটা হলো কি, যেমন আপনার মান্নাত মুন্নাকে সে আপনার মনে করেন কেউ 40 লাখ 50 লাখ টাকা দিবে না, আর আপনার যারা আপনার মনে করেন ওভারঅল যারা ফিল্মের ডিরেক্টর থাকে তারা তো ওভারঅল মনে করেন একটা প্রডিউসারে যে উনি তো এমনিতেই ফিল্মের ডিরেক্টর, দু একটা মুভি রিলিজ করছে, হিট হোক আর না হোক, ওই মুভি কেউ দেখুক আর না দেখুক, ফিল্মের ডিরেক্টর যাবে, যায় মনে করেন একটা রেস্টুরেন্টে বসবে, মনে করেন একটু তেল তুল মারবে। এখন আমাদের ইউটিউবের যে ইন্ডাস্ট্রির যে ছেলে পেলে তারা কখনোই যায় কাউকে তেল মারবে না যে কাজের জন্য, বুঝছেন? এই জন্যই হয়তো মনে করেন যাদের ট্যালেন্ট আছে তারা কাজ করতে পারে না। একজন প্রফেশনাল আর্টিস্ট এবং একটা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে মেজর ডিফারেন্সটা কি? ভাই এই ক্ষেত্রে আর্টিস্টই। এখন ভাই আর্টিস্টের ব্যাপারটা হলো, আপনি একটা টিকটকার আর্টিস্ট হতে পারে, তার অ্যাক্টিং কেমন বা তার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ কেমন বা ওভারঅল তার চলাফেরা কেমন, সব কিছু মিলে একটা আর্টিস্ট তৈরি হয়, বুঝছেন? সব কিছু মিলে আর্টিস্ট তৈরি হয়। তো এখন এটার মধ্যে আমি পার্থক্য বলতে কিছু দেখি না, যে যেমন মনে করেন সেও একজন আর্টিস্ট, ও একজন আর্টিস্ট, একটা কাজ করলেও আর্টিস্ট, এমনকি 10টা কাজ করলেও আর্টিস্ট। তো আর্টিস্ট তার অ্যাক্টিংয়ের মাধ্যমে দিয়ে সেটা তার প্রকাশ দিতে হয় মানুষের সামনে। অনেক ডিরেক্টরকে বলতে শুনছি যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের ধৈর্য কম, তারা খুব বেশি তারা কমিটেড না, এই ব্যাপারগুলো কিন্তু শোনা যায়। এবং যারা প্রফেশনাল আর্টিস্ট, বিশেষ করে আপনার যারা নাটকে কাজ করে, একজন প্রফেশনাল আর্টিস্ট তারা যেভাবে কমিটেড, অনেক সময় দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটররা যারা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর তারা অত বেশি কমিটেড হয় না। সো আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। এখন আপনার যে প্রশ্নটা, এটা আমার টোটালি একটু আমি মানে মাথায় গুছায় নিচ্ছে, প্রবলেম হইতেছে। বিষয়টা হলো, আপনার মনে করেন আর্টিস্টের যে ব্যাপারটা বা আপনার ডিরেক্টরের যে ব্যাপারটা, তাদের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে সেই কাজটা ভালো হবে না, বুঝছেন? আর আমাদের ক্ষেত্রে হয় কি, যে আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠি, ওঠার পরে আপনার মনে করেন কিসের খাওয়া দাওয়া, আমাদের মনে করেন একটা কন্টেন্ট 2টা কন্টেন্ট মাথার মধ্যে থাকে যে এই কাজটা আমার করতেই হবে, ঠিক আছে? তো এমনকি আমি ডিরেক্টর যাই, আমি রিকোয়েস্ট করি যে বাবা একটু তাড়াতাড়ি শেষ কর, বোন একটু তাড়াতাড়ি শেষ কর, যারা মডেল থাকে তাদেরকে, ঠিক আছে? এখন ব্যাপারটা হলো, আমি যদি যাই আই তাড়াতাড়ি কর, এমন হইতেছে না কেন, ওই ক্ষেত্রে কাজটা আরও খারাপ হবে। তো এখন আমি মনে করি যে ডিরেক্টরের সাথে মডেলদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হবে। আর এমন না যে মানে আমাদের মিডিয়াতে বন্ধুপূর্ণ বলতে অন্য কিছু বোঝায়, ওই বন্ধুপূর্ণ না, ঠিক আছে? ওভারঅল একটা কাজ সুন্দর হওয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই। আমি অনেক ডিরেক্টরকে বলতে শুনছি যে যারা টিভিতে কাজ করে তারা দেখা যায় যে একটা নাটক, 1 ঘন্টার নাটককে 1 দিন বা 2 দিন শ্যুট করলো, তারা দ্রুত শ্যুটটা তোলার জন্য সকাল ভোর থেকে রাত 2টা-3টা পর্যন্ত শ্যুট করতেছে। এটা হয়, বাট সেটা তারা এটা বলতেছে যে সেম এফোর্টটা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা দিতে চায় না। তারা দেখা গেলো যে রাত 9টা-10টার পরে আর শ্যুট করতে চায় না। এই ধরনের কি প্রবলেম হয়? আসলে এই ধরনের প্রবলেম হয়, কিন্তু ব্যাপারটা হলো এটা অবশ্যই কনভার্স করতে হবে। কারণ আপনার ওভারঅল একটা আর্টিস্ট যে টাইমে স্ক্রিপ্টটা পড়বে, আমি এটা আর্টিস্টের উদ্দেশ্যে বলতেছি যে অবশ্যই তোমাকে আগে স্ক্রিপ্টটা পাঠানো হয়, বা আপনাদের বড় ভাই যারা আছেন বা সিনিয়র আর্টিস্ট যারা আছে তাদেরকে কিন্তু আগে স্ক্রিপ্টটা পাঠানো হয়। তো পাঠানোর পর আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে এখানে সিকোয়েন্স কয়টা। আপনার একটা আর্টিস্ট যদি আপনার মনে করেন সিনিয়র আর্টিস্ট থাকে, সিকোয়েন্স দেখে বইলা দিতে পারবে। আপনি আমার একটা স্ক্রিপ্ট দিলে আমি বলে দিতে পারবো যে এটা কয়টা পর্যন্ত শ্যুট হইতে পারে। যদি আমি ওয়ান ডে একটা শ্যুট করি, একটা সিঙ্গেল নাটক নামাইলাম, আমার সিকোয়েন্স আছে ধরনের 14-15টা 16টা, ঠিক আছে? তো এই 14-15টা 16টা সিনে আমার কি ডায়লগ আছে বা কতটুকু, এটা আমি একবার বলে আমি বলে ফেলতে পারবো। তো এখন অবশ্যই তারা যেহেতু সিনিয়র অবশ্যই কাজ করে, তারাও বলতে পারবে। এখন স্ক্রিপ্টটা দেখা তাদের ডিসিশন, প্লাস এখানে ওভারঅল একটা ব্যাপার থাকে পেমেন্ট। আপনার যে আর্টিস্টটা আপনার মনে করেন কাজ করতে চায় না, তাকে আপনার মনে করেন পেমেন্টটা বাড়ায় দেন, দেখবেন আপনার আরও 2 দিন কাজ করেন, সমস্যা নাই। তো আমি মনে করি যেটা আমি স্ক্রিপ্টটা দেখবেন, আপনি স্ক্রিপ্টটা দেখা আপনার এটা তো এতটার আগে শেষ করতে পারবে না, তো আমার পেমেন্ট এত দিতে হবে, বড়জোর আপনি পেমেন্ট দিয়ে স্যাক্রিফাইস করতে পারেন। কিন্তু ওভারঅল একটা কাজে যেই টাইমে আপনি যান, অবশ্যই কাজটা শেষ করে আপনার আসতে হবে।
কারণ আপনার জন্য তো আরেক দিনে লাইটস, ক্যামেরা, ডিওপি বা আপনি ছাড়াও তো আরও 100 আর্টিস্ট থাকবে। একটা নাটকের মধ্যে আপনার মনে করেন 80 জন 70 জন আর্টিস্টও থাকে, তো আরও 80-70 জন আর্টিস্ট যে আসবে সেটা তো আপনার জন্য আরেক দিন ডেট দিবে না, বা আপনার জন্য আরেক দিন যদি শ্যুট করতে যায় তারও 2 লাখ টাকা খরচ হয়ে যাবে প্রডিউসারের। এই ব্যাপারটা মাথায় রাখা উচিত আমি মনে করি। যেহেতু আপনি রেগুলার মিউজিক ভিডিও নিয়েই ফোকাস বেশি, সো সব এই মুহূর্তে আপনার রিসেন্টলি কি কাজ করছেন আপনি? রিসেন্টলি কাজ তো আমাদের ধরেন না, আমরা যদি একদিন শুটে যাই, আমরা 4 দিন 5 দিনের জন্য স্পট নেই, আমরা ডেলি ওভারঅল যদি 2টা করে কাজ নামাই, ধরেন আপনার 4 দিন আপনার আমাদের ধরেন এভারেজ 8টা কাজ নামবে, বুঝছেন। তো কাজ আমাদের অনেকই করা হয়, বুঝছেন। এখন আপনার মনে করেন প্রতি মাসে এমন আছে আমার 14-15টা কাজ রিলিজ হয়। ওকে, প্রতি মাসে 14-15টা? হ্যাঁ হ্যাঁ। আর আপনার সব থেকে পপুলার কোন কোন সিঙ্গারের সাথে কাজ করছেন? হ্যাঁ, বাংলাদেশে আমার সবার সাথেই কাজ হয়েছে। যেমন পপুলারদের মধ্যে আপনার মনে করেন আমার রিঙ্কু ভাইয়ের সাথে কাজ হয়েছে, বেলাল খান ভাইয়ের সাথে কাজ হয়েছে, এফ.এ. সুমন ভাইয়ের সাথে কাজ হয়েছে, আপনার দেশের বাইরে আকাশ সেনের সাথে কাজ হয়েছে, আপনার আশোক সিংয়ের সাথে কাজ হয়েছে, আপনার এবার আমাদের বর্তমান সময়ের যারা আছে যেমন আপনার মনে করেন গগন সাকিব, শামস ভাই, বা আপনার মনে করেন কামরুজ্জামান রাব্বি ভাই, জিসান খান শুভ, বা পপুলার যারা আছে সবার সাথেই কাজ হয়েছে। যে আমার ভাই, আমার একটা মান্থে যদি 14টা-15টা কাজ হয় তাহলে বছরে কয়টা কাজ? কাজ সবার সাথেই হয়েছে। অবশ্য আপনারা মনে করেন আমি এখন জেমস ভাইয়ের সাথে কাজ করতে পারি নাই, আবার আসিফ ভাইয়ের সাথে কাজ করতে পারি নাই, এরাই আছে একমাত্র কাজ করতে পারি না। এছাড়া মানে যার সাথেই বলেন সবার সাথেই কাজ হয়েছে। আপনার ডিরেকশন অথবা অ্যাজ এ ডিওপি হিসেবে সব থেকে পপুলার কয়েকটা কাজের নাম যদি করেন? এখন ভাই পপুলার বলতে আমি পপুলারের ব্যাপারটা যেটা মিলিয়ন ভিউ হলে পপুলার হয় না, বুঝছেন। অ্যাকচুয়ালি মানুষ খুব অ্যাপ্রিশিয়েট করছে আপনার যে কাজগুলো। অ্যাপ্রিশিয়েট করছে বলতে এখন আমি যে কাজগুলাই করি সবাই খুব ভালো বলে। যদি আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয় সবাই বলে ভাই কাজটা তো আপনি জোস করছেন বা ইয়া করছেন। যেমন আমি একটা কাজের কথা বলি, আপনার অ্যালেক্স সবুজের একটা কাজ আছে বেবি ডল নাম, বুঝছেন। গানটার নাম বেবি ডল। আপনার মনে করেন ওভারঅল বাংলাদেশে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ, যেই পেজে হোক, টিকটকে হোক বা মেন চ্যানেলে হোক, মানে সব চ্যানেলে ভিউ আছে খুব, বুঝছেন। এখন গানটা ভাই আমার কাছে ভালো লাগে না, বুঝছেন। গানটা আমার কাছে ভালো লাগে না, এত পপুলার গান। আপনার মনে করেন এই গানের আর্নিংয়ে আছে এখন পর্যন্ত 14-15 লাখ টাকা, কিন্তু আমার কাছে গানটা ভালো লাগে না, বুঝছেন। কারণ এই পপুলার যে ব্যাপারটা এখন ভাই পপুলার ব্যাপারটা নাই, বুঝছেন। যে আগের যে একটা হচ্ছে যে ওরে ও নীল দরিয়া, এই গানটা আমি বলার আগে আপনার পরের লাইন মুখে থাকবে। এখন বর্তমান যে সময়ের যে গানগুলো এগুলো আসে আপনার 2 মাস 3 মাস 4 মাসের জন্য, বুঝছেন। এগুলো পপুলারিটি বলেন না, অ্যাকচুয়ালি আপনার প্রডিউসারের ডিমান্ড অনুযায়ী আপনার কাজ করতে হয় মোস্ট অফ দ্য টাইম। যে আমার এই আর্টিস্টকে দিয়ে, এই গায়ককে দিয়ে আমার কাজ করাইতে হবে, ওই টিকটকারকে নিয়ে কাজ করাইতে হবে, করে একটা প্যাকেজ রেডি করতে হবে। এটা একটা বিজনেস মডেল, এটা ভালো খারাপ বলে কিছু নাই, জাস্ট এ বিজনেস মডেল। হ্যাঁ, আপনি যখন আপনার 5 লাখ টাকা ইনভেস্ট করবেন আপনার মাথায় ওইটাই থাকবে যে আমি যে টাকাটা 5 লাখ টাকা ইনভেস্ট করতেছি এটাতে কিভাবে 10 লাখ টাকা হবে। কিন্তু কোনো প্রডিউসার বলে না যে 5 লাখ টাকা দিতেছি, সমস্যা নেই আরো 5 লাখ আমার যাক, এটা কোনো প্রডিউসার বলবে না। প্রডিউসার বলবে যে 5 লাখ টাকা দিতেছি, সাব্বির এখান থেকে 10 লাখ টাকা কিভাবে বানায় দিবা, ঠিক আছে। মানে এমনও সময় থাকে যে কাজ দেওয়ার আগেই বলে যে ভাই আমি ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, এটা কিভাবে উঠে আসবে, বুঝছেন। এটাই মানে ভাই এটা তো হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক, এটা স্বাভাবিক। মিডিয়াতে আসলে সিন্ডিকেটের প্রভাবটা কেমন? অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল আর্টিস্ট হইতে গেলে আমার কি সিন্ডিকেটের সাথে কানেক্টেড হওয়াটা উচিত, নাকি সিন্ডিকেটবিহীন থাকাটা ভালো? ভাই মিডিয়াতে সিন্ডিকেট বলতে আমি কিছু বুঝি না, কিন্তু যেটা বুঝি ধরেন আপনি আর্টিস্ট হবেন, এখন কিছু ডিরেক্টর থাকবে, আমি তাদেরকে ডিরেক্টরই মনে করি না ভাই। ব্যাপারটা হলো কেমন যে একটা ছেলে নতুন আসলো, বা সিঙ্গার হইতে আসলো, গায়ক হইতে আসলো, বা নায়ক হইতে আসলো, বা মেয়েদের ক্ষেত্রে মডেল হতে আসলো, তো সেই ক্ষেত্রে হয় কি যে একটা ডিরেক্টর তাকে বসাবে এক জায়গায়, বসায় তাকে বুঝাবে, এমনভাবে বুঝাবে তো সে মানে কিছুক্ষণের জন্য শাহরুখ খান হয়ে যাবে যে আরে ভাই তোমার তো সেই লুক, তুমি তো কালকেই হিরো আর যোগ্যতা রাখো, ঠিক আছে, যাও বাড়িতে খেত বেচা টাকা লেও আমার লাগে 2 লাখ। এখন ওই ছেলেটাকে যে টাইমে স্বপ্ন দেখাবে যে তুমি অলরেডি তো শাহরুখ খান হয়ে গেছো,
এখন ওই ছেলে হয়তো মনে করেন বাড়িতে ঝগড়া লাগবে বা খ্যাত বেচবে বা যদি একটা মোটর সাইকেল থাকে, আমার চোখের সামনে দেখা এমন অনেক ডিরেক্টরের সাথে হয়েছে, বুঝছেন। মানে বলতেছে যে ভাই মাঝে মাঝে মানে আমি মিডিয়াতে আমি একটু ঠুটকাটা তো অনেকে আমার বিচার দিত, পরে আমি জানতাম, মানে চাই না আমি ভাই অবাক হইতাম যে কি এমন এমন ব্যাপার যে ওর একটা মোটর সাইকেল ছিল, মানে এমন এমন ওরা স্বপ্ন দেখাইছে ওইটা বেচ্ছা ওরা নায়ক বানায় দিবে, ঠিক আছে। তারপর টাঙ্গাইলে যায় আমাদের একটা ফেমাস একটা রিসোর্ট আছে, নাম না নিলাম, ওইখানে যায় দুই একটা মনে করেন শর্ট টট কাইটা একটা ভিডিও বানায় ফেলছে, ঠিক আছে। তারপর তো অবশ্যই ওই ভিডিও কেউ দেখবে না, ঠিক আছে। তো মনে করেন যে ভিডিওটা চোপা টোপার ফ্লপ হওয়ার পরে এগুলা মানে ওইটা আসে যে বিষয়টা এরকম যে আমি তো মোটর সাইকেল সেল করে তাকে 1 লাখ টাকা দিছি, 1.5 লাখ টাকা দিছি, আমার নাকি নায়ক বানায় দিবে। তো সিন্ডিকেট বলতে এইটাই হলো মেন, এগুলো এড়ায় চলাটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। এক কথায় সিন্ডিকেট মেনটেন করার থেকে একটা টিম আপটা ভালো, যাতে আমি এই টিমের সাথে কাজ করতেছি অ্যাজ ওয়েল অ্যাজ আমি অন্যান্য টিমের সাথেও কাজ করতে ইচ্ছুক আছি। বাট বর্তমানে টিভি ইন্ডাস্ট্রিতে এমনও আছে যে একটা সিন্ডিকেট মেনটেন করে, ওই সিন্ডিকেট থেকে তার বাইরে কাজ করতে গেলে ওই সিন্ডিকেটের অনুমতি নেয়, অথবা অনেক ব্যাপার স্যাপার আছে, ওই সিন্ডিকেটে ঢোকার মতো অন্য কোনো আর্টিস্টকে সেই সুযোগটা দেওয়া হয় না। হ্যাঁ, এই যে আপনার খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এখানে ব্যাপারটা হলো কি, আমি যে টিকটক থেকে আর্টিস্টগুলো আনি, আমি আনার আগে কিন্তু কেউ তাকে চিনেও না, ঠিক আছে। তো আমি আনার পরে একটা দুইটা আপনার মিডিয়াতে আপনার ব্যাকগ্রাউন্ডে ব্রেক দেওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছেন। তো ব্রেক দেওয়ার পরে আপনার মনে করেন আপনার একটা দুইটা 5টা 10টা কাজ যেটা আমি একটা আর্টিস্ট নিয়ে আপনি ইনভেস্ট করবেন, তো ইনভেস্ট করার পর তো আপনার সে আর্টিস্ট হয়ে গেলে তারপর মনে করেন বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন আপনার ইউটিউব চ্যানেল তাকে ডাকবে। তো ডাকার পর সে মনে করেন কাজ করতেছে বা ভালো ফাইন, ঠিক আছে। তো 2 দিন পরে এটা নিয়ে একটা সিন্ডিকেট চলে যায়, ঠিক আছে, যে আসো যে তুমি আমার সাথে কন্টাক্টে এসে পড়ো বা ইয়াতে এসে পড়ো। তো আমি এই জিনিসটা কখনোই করি না, কারণ একটা আর্টিস্ট মানে তার স্বাধীনতা থাকবে সর্বোচ্চ, সে যে কোনো জায়গায় কাজ করবে। আমি কোনো আর্টিস্টে আমি যদি প্রথম চান্সে তারা এরকম থাকে যে আমার সাথে কাজ করতে চায়, এখন আমি ওই টাইমে যা বলি তারাই সই। আমি চাইলেই কিন্তু আমি একটা কলমের খোঁজা দিয়ে আমি রেখা দিতে পারি যে তোরা আর কোনো জায়গায় কাজ করতে পারবি না, কিন্তু কখনোই আমি এই কাজটা করি না, কারণ তারা আর্টিস্ট মানে সবার সাথে কাজ করবে, ঠিক আছে। সবার সাথে কাজ করলে আমার কাছেও ভালো লাগবে যে আমার আর্টিস্ট যারা সবার সাথে কাজ করতেছে, অবশ্যই এই মন মানসিকতা থাকা উচিত। আর আরেকটা জিনিস না বললেই না, যে বর্তমান সময়ের একটা ব্যাপার দাঁড়ায় গেছে যে আপনি মনে করেন গায়ক, খুব ভালো গান, ঠিক আছে, তো 2টা 3টা গান হিট হইলো না, আপনি ডিরেক্টর হয়ে গেছেন। আপনি মনে করেন না আমি শেষ করি, ধরেন না বেশিরভাগ এখন বর্তমান সময় মিউজিক কম্পোজাররা, অনেক বাংলাদেশে অনেক পপুলার কম্পোজাররা, তারা এখন ডিরেক্টর হয়ে গেছে। আরে ভাই তুই ডিরেক্টরের বুঝোসটা কি, তুই ডিরেক্টর হয়ে গেছিস, এটা খারাপ কিছু না। ব্যাপারটা হলো এরকম যে আমি একটা আপনার মনে করেন খুব বাংলাদেশের খুব পপুলার একজন কম্পোজার, আমি নাম না কইলাম, আমার এই ব্যাপারটা শোনার পর অবশ্যই সে বুঝবে। তো আমি আপনার মনে করেন একটা সিঙ্গার গান গাবে, তো মনে করেন আমি একজন মিউজিক কম্পোজার সাজেস্ট করলাম, তো আমার সাথে ভিডিও টিডিও টোটাল সব কিছু ওভারঅল কন্ট্যাক্ট, তো আমি গানের জন্য ওই স্টুডিওতে পাঠালাম যে ভাই আপনি এখানে গানটা করেন, ভালো হবে, ঠিক আছে। তো যাওয়ার পরে সেখানে গান টান করার পরে তারা কন্ট্যাক্ট করে ফেলছে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এখান থেকে এখন মিউজিক ভিডিও সহকারে হয়, তো আপনি ডিরেক্টরকে ওই মিউজিক কম্পোজার নাকি ডিরেক্টর হয়ে গেছে, বুঝছেন। তো এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম যে তারা যদি মানে মিউজিক কম্পোজার হিসাবে ভালো কিছু না করতে পারে ডিরেক্টর হয়ে যায়, সিঙ্গার হিসাবে ভালো কিছু না করতে পারলে ডিরেক্টর হয়ে যায়, নায়ক হিসাবে যদি ভালো কিছু না করতে পারে ডিরেক্টর হয়ে যায়, সবাই এখন চাইলেই ডিরেক্টর হয়ে যায়, বুঝছেন। এটা হলো মানে একটা হাস্য, মানে ডিরেকশন যে ব্যাপারটা বা ক্রিয়েশন যে ব্যাপারটা, এটা সবাই মিলে এখন পুরো হাস্যকর বানায় ফেলতেছে, বুঝছেন। কারণ একটা ডিরেকশন দেওয়াটা খারাপ কিছু না, বা ডিরেক্টর মানে ডিরেকশন বলতে কিছু হয় না, সবই ডিওপির উপর থাকে, বুঝছেন। কারণ এই লুকটা আপনি যদি ডিরেকশনের কিছু ওরা জিজ্ঞেস করেন যে ভাই ডিরেক্টর কি, ডিরেক্টর ফুল মিনিংটা কি, এটাও বলতে পারবে না, সব ডিওপির উপর চলে। কিন্তু ওই যে একটা সিন্ডিকেট, যে তারা মানে তাদের স্টুডিওতে গান গাইতে গেলে ওইখান থেকে তারা সেটেল করে ফেলেছে এমন যে ধরেন না ওরকম এমন ডিরেক্টর দিয়ে তুমি কাজটা করাইতে গেলে তো তোমার অনেক টাকা খরচ পড়বে। এখন ওদের রুমের মধ্যে ক্যামেরা একটা থাকে, ওটা নিয়ে জায়গা মাঠে এখন তো কত নতুন ছেলে, সে তো এত কিছু বোঝে না, ঠিক আছে। এখন আমার FX3 যেই সেট আপ, এটা আপনার জায়েজ লেন্স সহকারে প্রায় 30 লাখ টাকার সেট আপ। এখন তারা মনে করেন আপনার 1 লাখ টাকা দামের একটা সেট আপ দিয়া
আপনার মনে করেন যে একটু আসো ডানে বামে ইয়া করো, নতুন ছেলে এটাতে সে খুশি, ঠিক আছে। এখন 5টা-10টা ভিডিও যে টাইমে বানাবে আপনার ওভারঅল একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড়া যাবে ওই ছেলের, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়ে যাবে। পরে যেই টাইমে দেখবে যে কিছু হয় না, দোষ মিডিয়ার, দোষ ডিরেক্টরদের। কিন্তু তুই তো ভাই ওই ডিরেক্টরের কাছে পৌঁছাচ্ছি নাই, দোষটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে মিডিয়ার, হয়ে যাচ্ছে ডিরেক্টরের, কিন্তু ও তো ডিরেক্টরের কাছে পৌঁছায় নাই, ঠিক আছে। বিষয়টা এরকম, মানে মিডিয়া সিন্ডিকেট বলতে এখন এগুলাই ভাই বেশি চলতেছে। মিডিয়াতে একটা প্রচলিত টার্ম আছে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা নিয়ে। সো যারা নতুন আর্টিস্ট, বিশেষ করে মেয়েরা যারা নতুন মিডিয়াতে কাজ করতে চায়, তারা এটা নিয়ে কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বে থাকে। সো এই ব্যাপারে যদি আপনি বলতেন। ভাই গিভ অ্যান্ড টেক ব্যাপারটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারা মেয়েরা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, আপনার যেটা একটা অফার দেওয়া হয়, বুঝছেন, আপনার একটা অফার দিল যে এমন এমন, আমি তো একটু বাংলা ভাষায় বলি যে আপনার তো প্রডিউসারের সাথে টাইম দিতে হবে। তো ভাই তুমি কি বুঝতে বাকি আছে যে প্রডিউসারের সাথে তুমি কোন টাইম দিবা, ঠিক আছে। তো মিডিয়াতে মেয়েরা আতঙ্কে থাকে না, ঠিক আছে, প্রডিউসাররা আতঙ্কে থাকে, বুঝছেন। এখন বিষয়টা হলো একটা মেয়ের ওভারঅল ডিসিশন নিতে হবে মিডিয়াতে আসার পরে, যে সে কি করবে, সে কি মডেল হবে না তার ওভারঅল মানে জিনিস বিক্রি করে খাবে, এটা তার আগে মাথায় রাখতে হবে, বুঝছেন। আপনার যে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা যে বললেন, আপনার অনেক রিসোর্ট আছে বাংলাদেশে, আমি যাই না, এর মধ্যে অন্যতম একটা রিসোর্ট খামারবাড়িতে, আমার বাসার পাশে খামারবাড়ি। আমি 2017 সালের পরে থেকে আমি খামারবাড়ি যাই না, কারণ সেখানে আপনার মনে করেন চলে এগুলো 4-5টা ইউনিট ঢুকবে, এর মধ্যে কাজের কাজ একটাও না, বা মনে করেন ওভারঅল মনে করেন চলে এগুলো, ঠিক আছে। হয়তো অনেকেই আমার এই কথা শুনে মনে করেন কালকে তোলপাড় হয়ে যাবে। মোবাইলেরও অনেক রিসোর্ট আছে যেগুলোতে আপনার মনে করেন চলে এগুলা, বুঝছেন। তারা মানে মিডিয়ার কেউ না ভাই। এই গিভ অ্যান্ড টেক ব্যাপারটা যদি আসে তাহলে বুঝতে হবে একটা মেয়ে বা একটা ছেলের, আমি একবার ক্লিয়ার কাট কথা, যদি গিভ অ্যান্ড টেক বিষয়টা আসে, তারা কখনো কোনো ডিরেক্টর কখনো দিবে না। যারা প্রকৃত ডিরেক্টর, কন্টেন্ট ক্রিয়েটার, তারা কাজের জন্য যায়, বুঝছেন, তারা কাজের জন্য যায়, তারা কখনোই অফার দিবে না। তো সেখান থেকে তাদের আরও শিক্ষা নেওয়া উচিত যে আমি যদি মডেলই হইতে চাই, যেহেতু এখন একটা মেয়ের যেটা প্রথম একটা মেয়ে আসবে, তার শখের জন্য মনে করেন আরে আমার তো শখ, আমি একটু স্যাক্রিফাইস না করি, ঠিক আছে। কিন্তু সে এটা জানে না যে যেই ডিরেক্টরটাই অফার দিতেছে তার কাজটা তো মিডিয়াতে না, তার কাজটা হচ্ছে ওভারঅল ওই যে একটা প্রডিউসার ধরবে আর একটা মেয়েরে পড়াবে, পড়ায় মনে করেন যে ডিরেক্টরের কিছু আর্নিং হয়ে গেল, কিন্তু ওই মেয়েটার কি কিচ্ছুই না। ওভারঅল এভাবে মনে করেন 4টা 5টা 10টা কাজ করলো, তারপরে মনে করেন আর মনে করেন ওই মেয়েও নাই, ওই ডিরেক্টরও নাই, কেউ নাই। আমরা যদি এখন মিডিয়া বিজনেস নিয়ে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে একটা পার্সন, একটা প্রডিউসার নাটক বা মিউজিক ভিডিওতে ইনভেস্ট করে, সেটা কি আসলে রিটার্ন আনা কি পসিবল? এখন ভাইয়া আপনি যে কথাটা বললেন আমি বুঝতেছি না বিষয়টা আমি কিভাবে বলবো। আপনার ওভারঅল সর্বপ্রথম প্রডিউসাররা আপনার মনে করেন পাকনা কম হইতে হবে, বুঝছেন। আপনার বাংলাদেশের এমনও চ্যানেল আছে যেগুলো চ্যানেল আমি নিজেও কাজ করছি, আপনার মনে করেন 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে কিছু করতে পারে নাই। এখন ক্যান করতে পারে নাই, এত টাকা খরচ করছে তাও ক্যান করতে পারে নাই, কারণ প্রডিউসার ছিল পাকনা। এই পাকনা প্রডিউসার দিয়ে আপনার মনে করেন ইউটিউব ইন্ডাস্ট্রি চলে না। এখন আপনার মনে করেন ওভারঅল আপনার ইউটিউবে এত সুন্দর সুন্দর জোস কন্টেন্ট থাকা সত্ত্বেও আপনি মনে করেন মোবাইল দিয়ে একটা ভিডিও করে ছেড়ে দিলেন বা ক্যামেরা দিয়ে ভিডিও করলেন, কিন্তু ওই ভিডিওর কোনো মানে 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 অ্যাটলিস্ট একটা ব্যাপার আছে না, আমি একটা ভিডিও যে দেখবো কী কারণে দেখবো, ঠিক আছে। আপনার গানের কোনো ঠিক ঠিকানা নাই, ভিডিওর কোনো মানে আগামাতা নাই। এখন বিষয়টা হলো কি, একটা প্রডিউসারের আগে চিন্তা ভাবনা করতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে চলে কী টাইপের কন্টেন্ট চলে, মিউজিক ভিডিও হোক, নাটক হোক, নাটক হলে কীভাবে কী টাইপের নাটক চলে, মিউজিক ভিডিও হলে কী টাইপের মিউজিক ভিডিও চলে, ওভারঅল এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর অবশেষে আপনার মনে করেন আপনি একটা নাটক বানাইলেন বা একটা আপনার মিউজিক ভিডিও বানাইলেন, যেটা ইউটিউবে ছাড়লেন আর ভিউ আর ইনকাম, বিষয়টা এরকমও না। একটা নাটকের প্রমোশন অনেক বড় ফ্যাক্ট, একটা নাটকের আপনার একটা মিউজিক ভিডিওর প্রমোশন অনেক বড় ফ্যাক্ট। ওই যেমন টিকটকার নিয়ে যেহেতু কথা বলতেছেন, এই ক্ষেত্রেই কিন্তু আপনার মনে করেন ধরেন আপনি একটা প্রফেশনাল আর্টিস্ট নিলেন, তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন টিকটকার দিয়ে কিন্তু এখন প্রমোশন করানো হচ্ছে,
যে আমি একটা নাটকে আর্টিস্ট নিলাম প্রফেশনাল বা মিউজিক ভিডিও আর্টিস্ট নিলাম প্রফেশনাল, কিন্তু প্রমোশন কিন্তু টিকটকার দিয়ে করানো হচ্ছে। প্রমোশন জিনিসটা ফ্যাক্ট। এখন মিডিয়াতে আপনি যে প্রশ্নটা করলেন যে রিটার্ন আসা কি সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু প্রডিউসারের একটু চিন্তাভাবনা মানে ন্যারো মাইন্ডেড থাকতে হবে। যে ব্যাপারটা হলো কি, যে আমি একটা ডিরেক্টরের সাথে কথা বলার পরে ওই ডিরেক্টরের ব্যাপারটা আগে বুঝতে হবে যে ওই ডিরেক্টর কি চাচ্ছে, যে আমাকে যেটা আমি একটা কাজ দিবে, মিউজিক ভিডিও হোক নাটক হোক, তখন সেই ডিরেক্টরের সাথে আগে আলোচনা করতে হবে যে ভাই আমি তো কাজ বানাতে চাচ্ছি আপনাকে দিয়ে, তো আপনি আগে আমাকে বলেন যে আপনি কী টাইপের কাজ করলে আপনার মার্কেটে চলবে, মিউজিক ভিডিও হোক নাটক হোক। এখন আপনি যদি ওই ডিরেক্টরকে বলেন যে ভাই যে আমি একটা গল্প পাঠাইতেছি, ঘুমের ঘরে আমি এই গল্পটা লিখছিলাম, আমার মনে হইতেছে এই গল্পটা পুরা করে পৃথিবী তামা তামা করে লাইবো, ঠিক আছে আপনি এই গল্পটা বানান, ঠিক আছে টাকা আপনার 2 লাখ দিতেছি। এখন ওই ডিরেক্টরের কিন্তু এখানে করার কিছু নাই, যে প্রডিউসারের গল্পটা লিখছে। এমন কথা হয়েছে, আমি যদি কই যে এই গল্প আমার কাছে ভালো লাগে নাই, তো আমাকে তো কাজটা দিবে না। এখন একটা ডিরেক্টরেরও তো কাজ পাইতে হবে, তার তো কাজটা লাগবে। তো সেই ক্ষেত্রে ডিরেক্টর বলতে বাধ্য, ও ভাই আপনি তো জোস গল্প লেখছেন, বুঝছেন, এটা বানান, এটা বানাইলেই হিট। এখন এটা বলা ছাড়া তার হাতে কোনো রাস্তা নেই। তো ওভারঅল প্রডিউসার জিনিসটা মানে অ্যাটলিস্ট কাদামাটির মতো হতে হবে, যে ঠিক আছে যে দললেই যেন মনে করেন বাইগা যায় এরকম। আর আপনার প্রডিউসার কখনোই পাটনা যেই প্রডিউসারগুলো থাকে ওরা কখনোই কিছু করতে পারবে না, আর পারেও নাই। আমার এই 12 বছরের ক্যারিয়ারে আমি দেখি নাই, কারণ আমি অনেক বড় বড় চ্যানেল দেখছি, বুঝছেন, আমি নামগুলো নিতে চাইতেছি না রেস্ট্রিকশনের উপর, তো আমি অনেক বড় বড় চ্যানেল দেখছি, মানে আমার দেখে মনে হয়েছে ঠিক আছে যে আমি আগেই বলতাম যে আমার ছেলেদের সাথেও কথা কইতাম, তো যে দেখ আর চিন্তা ভাবনা হয়েছে এরকম, ওই আর করবে এটা কি, এখন ওই 5টা 10টা কন্টেন্ট বানাবে, পরে 2 দিন পরে এসে বলবে যে মিডিয়াতে ভালো না, ইউটিউবে কোনো লাভ নাই, এগুলো হচ্ছে ফাও ইনকাম, মানে ওভারঅল মানে ব্যাপারটা হয়ে যায় কি। কিন্তু এটা বুঝে না যে সে তো মানে মেন যে রাস্তা, বাংলাদেশের মানুষ যে কন্টেন্ট দেখে বা বাংলাদেশের মানুষ যেই টাইপের মিউজিক ভিডিও হোক বা নাটক হোক, যেই ক্রিয়েশনগুলো দেখে তার সাইড দিয়েও সে যায় না, তো মানুষ দেখবে এটা কীভাবে? প্রডিউসার বাংলাদেশে যারা প্রডিউস করে অ্যাকচুয়ালি তাদের আসলে অনেকে আছে যে একটা নাটক প্রডিউস করতে এসছে বা 2টা মিউজিক ভিডিও প্রডিউস করতে এসছে। একটা নাটক বা 2টা মিউজিক ভিডিও প্রডিউস করে সে প্রফিট আশা করে, ঠিক আছে। তো এই আমি শেষ করি। তো এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে একজন প্রডিউসারের লং টার্ম ভিশন নিয়ে আসা উচিত, নাকি এই 1টা 2টা কাজ করে টেস্ট করে দেখা উচিত যে আমি সাকসেসফুল হই কি না হই? ওভারঅল আমি বলবো তাকে আসারই দরকার নাই। আপনি একটা কাজ আপনার পৃথিবীর কোনো ডিরেক্টর বলতে পারবে না। এখন আপনার অ্যাটলি কুমারই হোক আর জেমস বন্ডই হোক আর আপনার মনে করেন দ্য রবিন হুডই হোক, যেই আর্টিস্টই আপনি নেন বা যেই ডিরেক্টরে আপনি নেন, কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। এখন আপনার শাহরুখ খানের মুভি কি ফ্লপ যায় না? আবার জাওয়ানে 1000-2000 কোটি টাকা কামায় ফেলছে। এখন বিষয়টা হলো যে আপনার মনে করেন চিন্তা ভাবনা এমন থাকতে হবে যে আমার একটা কাজ ফ্লপ যাইতেই পারে, 2টা কাজ ফ্লপ যাইতেই পারে। এখন ভাই আপনি ওভারঅল যে টাইমে কাজ করবেন আপনার চিন্তা ভাবনা এটাই থাকতে হবে যে আমার কন্টেন্টটা যেন খুব ভালো হয়, কন্টেন্টটা যেন মানুষের কাছে পৌঁছায়। এখন আপনি একটা কাজ করলেন, 2টা কাজ করলেন, ট্রাই করলেন, ভাই আপনার মনিটাইজ হইতেও তো 2টা 3টা 4টা 5টা কন্টেন্ট দেওয়া লাগে একটা নতুন চ্যানেলে। তো ওই ক্ষেত্রে আপনি 2টা কন্টেন্ট দিয়ে কি চাইতেছেন এখান থেকে, আর কি আশাই করা যায়? একজন প্রডিউসার ধরুন আপনার কাছে আসলো, তার বাজেট হচ্ছে 20 লাখ টাকা, তার মানে লাইফ টাইম বাজেট 20 লাখ টাকা, তার টার্গেট হচ্ছে এই 20 লাখ টাকা আগামী 1 বছর ইনভেস্ট করবে। এখন আপনার কাছে আসলো, তার কোনো নলেজ নেই এই ব্যাপারে, আপনার কাছে আসার পরে আপনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে এই 20 লাখ টাকা আমি কিভাবে ইউজ করতে পারি যে আগামী 1 বছর পরে আমি এখান থেকে একটা ভালো প্রফিটেবল একটা কোম্পানি দাঁড় করাতে পারবো, প্রফিটেবল একটা প্রোডাকশন হাউস দাঁড় করাতে পারবো। সো আপনি কি পরামর্শ দিবেন তাকে? আচ্ছা, এখন আমি 20 লাখ টাকায় যাব না, আমি বলবো যে আমার কাছে যদি কোনো একটা প্রডিউসার 5 লাখ টাকা এসে বলে যে আমার 5 লাখ টাকা বাজেট, অ্যাটলিস্ট আমার চ্যানেলটা রানিং থাকবে, এখান থেকে আমার প্রফিটেবল মান্থলি বাই মান্থলি আসবে, এটা আমি করে দিতে পারবো। এখন এই ব্যাপারটা যে ওভারঅল কথা একটাই দাঁড়ায় যায় যে প্রডিউসার হতে হবে মাটি,
ঠিক আছে, যে ডিরেক্টরের কথা শুনতে হবে, যে সে কি চায়, কি টাইপের কন্টেন্ট চায় সেটা আগে বুঝতে হবে। যদি ডিরেক্টরের সাথে ব্যাটে বলে মিলে তাহলে সেই প্রডিউসার শাইন করতে পারবে ইউটিউবে, এটা নর্মাল ব্যাপার। তো এখন ওভারঅল ব্যাপারটা হলো যেমন আপনার এখন এখানে আরেকটা ব্যাপার থাকে যে সে কি মিউজিক ভিডিও নিয়ে কাজ করবে না নাটক নিয়ে কাজ করবে বা কী টাইপের কন্টেন্ট বানাবে, এটাও একটা ফ্যাক্ট থাকে। সে আপনাকে বললো যে মিউজিক ভিডিও নাটক এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আমার উপর। হ্যাঁ, আমার উপর হলে আমি মিউজিক ভিডিওটা সাজেস্ট করবো। কেন সাজেস্ট করবো? সে এখান থেকে ব্যাক স্টেজ বলতে একটা কথা আছে আমাদের প্ল্যাটফর্মে, যেমন আপনি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে ওভারঅল স্পটিফাই, গানা বা যে প্ল্যাটফর্মগুলো আছে সব প্ল্যাটফর্ম থেকে আপনার অডিওগুলো চলবে, সেখান থেকে আপনার আর্নিংটা আসবে। নাটকের ক্ষেত্রে সেমনটা হয় না, বুঝলেন? তো এই ক্ষেত্রে আমি আপনার মনে করেন মিউজিক ভিডিওটা সাজেস্ট করবো, যে মিউজিক ভিডিওতে ভালো আর্নিং আছে, যে মিউজিক ভিডিওতে ইনভেস্ট করার জন্য। যে ওভারঅল এখন মনে করেন আপনার 5 লাখ টাকায় কয়টা কাজ করতে পারবে, ইয়া করতে পারবে, এরকম না। ব্যাপারটা হলো কি যে প্রতি মাসে অ্যাটলিস্ট 4টা কাজ দিবে। তো ওই ক্ষেত্রে আপনার মনে করেন 4টা কাজে আরও 4টা কাজ আরও ডাইকা আনবে চ্যানেলে, বুঝছেন? এভাবে মানে 4টা কাজ যদি প্রতি মাস দিতে থাকে তো ওভারঅল আপনার মনে করেন এখন পর্যন্ত, মানে আমি আপনার পডকাস্টে আয়সা বললাম, আপনার ভিডিওতে কমেন্ট করে দেখাবে যদি কেউ দেখাতে পারে যে আমার কথা শুনছে কোনো প্রডিউসার আর সেই ইউটিউবে কিছু করতে পারে নাই, এমন কেউ দেখাতে পারবে না। আমি আপনার যদি 2 ভিডিও 3 ভিডিও দিয়ে আমি বলি যে আমি 2 ভিডিও দিয়ে মনিটাইজ করে দিব, 1 ভিডিও দিয়ে মনিটাইজ করে দিব, ঠিক আছে? আমি ডিরেক্ট এমনভাবে আমি কন্ট্যাক্টে গেছি যেগুলো ওভারঅল অনেকেও পারবে না, ঠিক আছে? মানে পারবে না বলতে ওইটা আমি বুঝাতে পারি না যে আমি সব পারতাছি, বিষয়টা এরকম না। বিষয়টা হলো কি যে আমার মাথার মধ্যে থাকে যে আমি একটা ভিডিও বানানোর পর আমি এভাবে প্রমোশন করব বা এভাবে চিন্তাভাবনা। এখন অনেকের হয়তো এই চিন্তাভাবনাগুলো থাকে না, অনেকের চিন্তাভাবনা নেই যে আমি একটা কন্টেন্ট বানাবো, জোস কন্টেন্ট, কিন্তু ওটার প্রমোশনের কোনো ঠিক ঠিকানা নাই। তো এভাবে মানে প্রমোশনটা ভাই অনেক বড় ফ্যাক্ট, বুঝছেন? এটাই তো ইউটিউবে যদি কিছু করতে যায় তো অবশ্যই সব কিছু মাথায় রাখতে হবে, সব কিছু মাথায় রাখতে হবে, আর ডিরেক্টরের উপর টাস্ক রাখতে হবে, আর অবশ্যই উনি ডিরেক্টর হতে হবে, বুঝছেন? ডিরেক্টর হতে হবে, যেমন না যে আমি একজন নিছি যে আমার ঘরেই তো কত ডিরেক্টর পড়ে রয়েছে, ঠিক আছে? এখন ওদের পিছনে যদি সারা জীবন লাখ লাখ টাকা ভাঙে, বছরে যদি কোটি টাকাও ভাঙে, কিছু হবে না। ওভারঅল যারা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ট্রাস্টেড ডিরেক্টর আছে, যাদের কাজ অবশ্যই ইউটিউবে যেহেতু কাজ রিলিজ হয়, একটা প্রডিউসার কন্ট্যাক্ট করার পরে বলবে যে ভাই আপনি 10টা কাজ দেন, 5টা কাজ দেন, 2টা কাজ দেন, আপনার কাজগুলো দেখবো, আপনার কাছে কেমন ভিউ আছে বা আপনি কিভাবে করতে চাইতেছেন, বা ওই আপনি যে আমার এই 5টা কাজ করে দিবেন বা 2টা কাজ করে দিবেন, আপনি কাকে নেবেন বা কিভাবে ভিউটা আসবে আপনি আমাকে একটু বলেন। ওভারঅল সব কিছু মিলে আমি মনে করি একটা প্রডিউসারকে আগানো উচিত। ধরুন আমি 1 মাসে 4টা কাজ করব, 4টা কাজ করবেন, 4টা মিউজিক ভিডিও বানাবো। এই 4টা মিউজিক ভিডিওর জন্য আপনার পছন্দের 4জন আর্টিস্ট নিতে বললাম, আপনি কোন 4জনকে নেবেন? এখন এই যে এই কথাটা যে বললেন, এটা এই প্রশ্নটা আমাদের অহরহই করে যে ভাই আমি আপনাকে 4টা কাজ দিলাম, আপনি কাকে কাকে নেবেন আর কাকে কাকে নিয়ে বানাইলে আপনার এত ধারণা যে আপনার ভিডিওগুলো চলবে, ঠিক আছে? হিট বলতে তো কিছু হয় না। তো এখন বিষয়টা হলো মনে করেন যে আপনার একটা প্ল্যান দিতে বললাম যে আমি এই মাসে 4টা কাজ করব, আপনার পছন্দের 4জন সিঙ্গার নেবেন এবং পছন্দের 4জন টিকটকার নেবেন। এখন আপনি বিষয়টাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেন। আচ্ছা, ওভারঅল ব্যাপারটা হলো কি, যেমন আজকে যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন তো আমি আজকের দিনে দাঁড়ায় ভাববো, ঠিক আছে? আমার ভাই আমি আমার ঘরের ভিতর কোনো আর্টিস্ট রাখি না যে ও আমার বাপ ভাই লাগে বা ও আমার বোন লাগে, ওরে আমার নিতে হবে, এরকমটা আমার সাথে কখনো হয় না। কারণ আমি একটা আর্টিস্ট আনার পরে তার ওই আর্টিস্টটার পাবলিক যতদিন গ্রহণ করে ততদিনে আমার কাছে থাকে, আমি ততদিন রাখি, ততদিনে আমি তাদের নিয়ে কাজ করি, কারণ ওভারঅল প্রডিউসারের মানি। এখন আমার এটা তো চিন্তা করতে হবে যে আমি যে একটা কাজ করতেছি প্রডিউসার কিভাবে রিটার্ন পাবে, এমনকি ভিডিওটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি আজকে আপনাকে 4টা কাজ দিলাম, আমি আজকে থেকে চিন্তা ভাবনা করব, ডিসিশন নিব, যে আমি দেখবো যে কার কে টাইম লাইনে আছে, কে ভালো প্রমোশন করতে পারবে, কার মানে ভিউ ভালো হচ্ছে, এগুলো মিলে আমি একটা ডিসিশন নিব যে আমি এই 4জনকে নিলে ভালো হয়। আমি মানে আজকের দিনে দাঁড়ায় তারপর আমি এই ডিসিশনটা নিব। যে কোনো 4জনের নাম যদি বলেন। আচ্ছা, যে কোনো 4জনের নাম যদি বলি, যেমন এখন আপনারা মনে করেন বিবর্ণ খুব ভালো ছেলে, ভালো আর্টিস্ট, হৃদয় জ্যোতি খুব ভালো আর্টিস্ট, আপনারা মনে করেন পাবেল মাইশা খুব ভালো আর্টিস্ট,
আমাদের অ্যালেক্স সবুজও খুব ভালো আর্টিস্ট, আমার সাথে এখন কাজ হয় না। অ্যালেক্স সবুজ, এমদাদুল, তারা আছে খুব ভালো আর্টিস্ট, তাদের নিয়ে কাজ করলে আপনার হিট হওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াতে আমার বেশ কিছু পরিচিত লোকজন আছে, সেখানে আপনি তো একজন পপুলার একজন ডিরেক্টর, ডিওপি। আমি পপুলার বলতে কিছু বুঝি না। তো অনেকে বলে যে আপনি নাকি খুব বদমেজাজি, সো এটা কি বলবেন আপনি? এটার কাউন্টার কি দিবেন? এটা এই প্রশ্নটা যে থাকবে এটা আমি আগে থেকেই জানি। এখন বদমেজাজি বিষয়টা এরকম না ভাই। এখন ব্যাপারটা হলো কি, আপনারা মনে করেন মানে আমারে ধরেন একটা নতুন ছেলে আসলো, আইসা একটা বিপদে পড়লো, তো বিপদে পড়ার পরে তো মনে করেন সবাই সাজেস্ট করে যে মানে আমি যেহেতু এগুলো ব্যাপারে কথাবার্তা বলি বা যে কোনো ব্যাপারে যে একটা মানে কারো কাছে দেখতেছে যে কারোর সাথে একটা অন্যায় হইতেছে, মানে এটা নিয়ে আমি কখনোই চুপ থাকতে পারি না। তো ওভারঅল ওই টাইমে যদি একটা ছেলে আমাকে বলে যে ভাই আমার সাথে তো এমনটা হয়েছে, তো আমি ওই ব্যাপারটা চাই সলভ করে দেওয়ার জন্য। যদি নর্মালি আমরা একটা গ্রুপ খুলি, মেসেঞ্জার গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা গ্রুপ খুলি, গ্রুপ খোলার পরে দেখি যে নর্মালি যদি দেখি যে না এটা সলভ হয়ে যেতে হইলো, আর নাহলে ওই যে ধরেন কথাবার্তা হবেই, যে এখন আপনি যদি কাউরে কিছু বলেন আপনার নিয়ে কথা হবেই। আর ওভারঅল একটা ব্যাপার থাকে কি, যে মানে আমার দিকে সবাই চাইয়েই থাকে আমি কোন সময় কি করতেছি, বা আমারটাই সবাই চোখে পড়তে পড়তে আমারটা এখন একটু বেশি পড়ে। মানে আমি একটা কিছু কইলেই মানে এটা মানে সবার একটু বেশি লাগে, কিন্তু এই কাজগুলো সবাই করে, বুঝছেন। এখন মনে করেন আমি আপনার মনে করেন যে মিডিয়াতে যেগুলো সিন্ডিকেট টাইপ যে কাজ কামগুলো হয়, বুঝছেন, মানে এগুলো আমি মানে এক কথায় দেখতে পারি না, বুঝছেন, এক কথায় দেখতে পারি না। একটা শোর মধ্যে আইসা কোনো একটা ডিরেক্টর বলতে পারবে না যে আমি একটা মেয়ের হাতে এখন পর্যন্ত ধরি নাই। আপনার সাথে আমি বলে গেলাম যে আমি একটা মেয়ের হাত কখনো ধরি নাই, ঠিক আছে। আর ওভারঅল ম্যাক্সিমাম ডিরেক্টররা মনে করেন যাই মনে করেন শুটের থেকে বেশি ফুর্তি বার্তা করার জন্য, বুঝছেন। তো ওভারঅল একটা ব্যাপার দাঁড়ায় যায় কিরকম, যে মনে করেন আমি কোনো সময় মানে কারো মানে ধরতে গেলে কারো গুলাম না, বুঝছেন। তো ওই ক্ষেত্রে আমি সবার ব্যাপারে কথা কইতে পারি, বা আমার একটা জিনিস যদি আমার কাছে রং মনে হয় তাহলে রং, বুঝছেন। আমার অনেক কিছুই অনেকের ভালো নাই লাগতে পারে, বুঝছেন। তো এটা তো সবাই, আপনি কি পরিপূর্ণ? আপনি পরিপূর্ণ না, বা আমিও পরিপূর্ণ না। সবাই সবার জায়গা থেকে পরিপূর্ণ থাকবে, আর সবাই যে সবাই দেখতে পারবে এমন না, বুঝছেন। তো এখন ব্যাপারটা হলো কি, যে আমি ওই যে ঠাস টুস একটা কথা বইলা ফেলি, বা এটা মানে আমার ছোটোবেলা থেকে অভ্যাসই আর কি, বুঝছেন। যে আমি কারো কিছু বলবো মানে যে আমি দেখতেছি এটা রং মানে রং, রাইট মানে রাইট। এখন এটা আমার ভাই থাকুক আর আমার বাপই থাকুক, বুঝছেন, এটাই। এই জন্যই আর কি অনেকে আমার দেখতে পারে না। ইটস এ নর্মাল, আমি এগুলা ভাই এনজয় করি খুব। আচ্ছা, অনেক প্রডিউসার দেখা যায় যে মিডিয়াতে ইনভেস্ট করে ধরা খায়, বিশেষ করে অনেক প্রবাসী আছে যারা হুটহাট করে কোনো রিসার্চ না করে তারা নাটক, সিনেমা অথবা মিউজিক ভিডিওতে ইনভেস্ট করে। সো এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আপনার প্রশ্নগুলো খুবই সুন্দর, আর এই প্রশ্নটা এর মধ্যে খুবই ভালো লাগছে, কারণ এটা কমন। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রডিউসার কিন্তু দেশের বাহিরের, যেমন আমাদের ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম প্রডিউসার দেশের বাহিরের, তারা প্রবাসী বাঙালি, ওই দেশে বিজনেস আছে, তো ওই দেশ থেকে কষ্ট করে টাকা মাকা কামায়া আমাদের বাংলাদেশের কিছু মার্কাটা ডিরেক্টর আছে ওইগুলোরে দেয়। বুঝছে, এখন তো উনি তো যেহেতু একটা দেশের বাহিরে থাকে, উনি চাইলেও তো সব সামনাসামনি নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আপনি যদি একটা ডিরেক্টর যদি দেশেও থাকে, একটা প্রডিউসার তো আর ছেড়ে যায় ওর সাথে বসে থাকবে না, বা একটা ডিরেক্টর কী করতেছে এগুলো তো আর দেখবে না। তো প্রবাসীদের ক্ষেত্রে হয় কি, যে আপনার মনে করেন একটা প্রবাসী এখন ইউটিউবের প্রতি আকৃষ্ট হইলো, যে তিনি চাচ্ছে যে ইউটিউবে কাজ করার জন্য। তো এখন ওই টাইমে কিছু ডিরেক্টর মনে করেন তাদেরকে ধরে ফেলে, ধরে যেহেতু প্রবাসী টাকা আছে, এইটা ওইটা বুঝায়া মনে করেন আপনার মনে করেন 5 লাখ 10 লাখ খায়। তো খাওয়ার পরে মনে করেন ওই প্রবাসী ভাঙে, যে একটা প্রডিউসার যদি 5 লাখ 10 লাখ টাকা ভাঙেই ফেলে, তো সে তার আর ইচ্ছা থাকে না যে আমি আর এখানে কিছু করি। তো ওভারঅল পরে ওই যে দোষটা মনে করেন আমাদের মতো সাধারণ ছোটোখাটো ডিরেক্টর যারা আছে তাদের উপর পড়ে, ঠিক আছে। তো আমরা যদি পরবর্তীতে তাকে যদি শোনাও যদি দেই, তাও ওইটা মনে হবে যে তার কাছে তামা দিতেছি, বুঝছেন। বিষয়টা হয়ে গেছে এরকম। আপনার ওই যে ফার্স্ট টাইমে যদি চুন মানে মুখে দিয়ে মনে করেন মুখ পেড়া ফেলছে, বিষয়টা হয়েছে এরকম, বুঝছেন। এখন প্রথম চান্সে যদি কোনো প্রডিউসার আমাদের এখানে আসতে পারে, আমার এই যে এখন ম্যাক্সিমাম প্রডিউসার দেশের বাইরের, তো তার আগে বিশাল মাপের ধরা খেয়ে আসছে। তো মানে তারা এখন আমার বলে যে ভাই
আমি যদি আগে আপনার আরও যদি 1 বছর আগে বা 2 বছর আগে যদি পাইতাম, তাহলে আমার 10 লাখ টাকা 15 লাখ টাকা খরচ হইতো না বা ভাঙতাম না, আমি আজকে অনেক কিছু করতে পারতাম। তো আমি এটাই বলবো যে আমি বলতে না, বা যে কোনো, কারণ আমি তো ভাই একজন ছোটোখাটো কন্টেন্ট ডিরেক্টর, তো আমার থেকে অনেক পপুলার ডিরেক্টর আছে, ভালো কাজ করে। তো আগে এটা রিচার্জ করতে হবে, কিছু রিচার্জ করুক আর না করুক, আপনি সব ডিরেক্টরের উপর দিয়ে দেন, সমস্যা নেই, আপনি প্রডিউস করেন বৈশাখ, সবই ঠিক আছে, কিন্তু এটা আপনার ডিসিশন নিতে হবে সে ডিরেক্টর কিনা, সে অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর কিনা, যে সে কাজ বানায় কিনা, বা সে কাজটা আপনাকে প্রপারলি বুঝায় দিবে কিনা, আর সে কাজটা যে আপনাকে দিবে কী টাইপের কাজ দিবে, বা আগে কী কাজ করছে, বা আপনাকে আপনার একটা চ্যানেলে আপনার কী ধরনের সাপোর্ট দিতে হবে, এই জিনিসগুলো অবশ্যই রিচার্জ করতে হবে। যদি এই টাইমটা না থাকে, তাহলে আমি বলবো যে আপনার ক্রিয়েশনে আসার দরকার নেই। আমাদের পডকাস্টের কোর বিষয়বস্তু হচ্ছে বিজনেস এবং ক্যারিয়ার রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তা বলি। সো এই মিডিয়া রিলেটেড বিজনেস নিয়ে তো অনেক কথাই বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে সবাই বেশিরভাগই হয় নায়ক হইতে আসে, বা নায়িকা হইতে আসে, বা গায়ক হইতে আসে। বাট এর বাইরে কিন্তু অনেক প্রফেশন আছে যেখানে তারা এই মিডিয়াতে এসে অনেক ধরনের প্রফেশনে কানেক্টেড হইতে পারে, এবং অনেক প্রেস্টিজিয়াস প্রফেশন আছে। তো এই ব্যাপারে যদি আপনি ডিটেলসে বলেন। মিডিয়াতে প্রফেশন বলতে আপনার মনে করেন ওভারঅল যেটা হয়ে থাকে, যেমন সবাই আসে নায়ক হওয়ার জন্য, গায়ক হওয়ার জন্য, মেয়েরা মডেল হওয়ার জন্য, নায়িকা হওয়ার জন্য, কিন্তু এছাড়া ওভারঅল অনেক আছে, অনেক, মানে যেমন ব্যাপারটা ধরেন আমি যেটা ক্যারিয়ার শুরু করি, তো আমার মেন চিন্তা ভাবনা ছিল আমি ডিওপি হব, কিন্তু এখন আমি যে ফার্স্ট টাইম তো আমার ক্যামেরা ছিল না, বা ডিওপি সম্পর্কে যে আমার তেমন আইডিয়াও ছিল না, বা আমার আগে একটা সেট আপ তো গুছাইতে হইতো। তো ওই ক্ষেত্রে আমি কাজ শুরু করছিলাম, আপনার মনে করেন ছোট ছোট ডিজাইন করতাম আমি, বুঝছেন, ডিজাইন করতাম লাইক ফ্রিল্যান্সার হিসেবে আর কি, যে মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে কাজ নিতাম, ডিজাইনের কাজ, যে একটা কোম্পানির কাজ, ওই কোম্পানি থেকে আপনার মনে করেন একটা ডিজাইন হিসাবে একটা নিতাম, ডিজাইনের কাজ নিতাম, যে আপনার এই ডিজাইনটা আমি করে দিচ্ছি। এরপরে আপনার থাকে কি, যে বিভিন্ন পেজের অ্যাডস, মানে ছোট ছোট অ্যাডস, যেমন পেজে অনেকে প্রোডাক্ট সেল করে, তাদের যে অ্যাডসগুলো আছে, এগুলো যেমন আপনি মনে করেন যে আপনার একটা ওভারঅল একটা ব্যাপার থাকে, যেমন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, তো ওই প্রোডাক্টের উপর আপনি একটা ডেমো বানিয়ে দেবেন, ডকুমেন্টারি বা লাইক ওয়েব অ্যাডস টাইপের আর কি। আপনি একটা ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে আপনার যে এই ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডের উপর আমি একটা অ্যাডস বানিয়ে দিব, যেটা আপনি পেজে ইউজ করতে পারবেন। যেমন লাইক একটা থাকবে এরকম, যে আপনার একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের উপর জাস্ট মনে করেন একটা মনে করেন ওভারঅল একটা প্যাকেজ হিসাবে, সে অন্য জায়গা থেকেই হোক, মানে ওভারঅল যেই যাত্রা যেই শুরুটা হয় এভাবেই করতে হয়। আবার মনে করেন আপনার থাম্বনেইলের কাজ করতে পারেন, পোস্টার ডিজাইনের কাজ করতে পারেন, এরপরে আপনার মনে করেন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করতে পারেন। এর মধ্যে ভিডিও এডিটর আছে, ভিডিও এডিটর খুব মানে ইমপ্রেসিভ, কারণ আপনি ভিডিও এডিটের কাজ আপনি পাবেনই, বিভিন্ন গ্রুপস আছে, ফেসবুক গ্রুপস আছে, আপনি যদি ভিডিও এডিট সম্পর্কে আপনার আইডিয়া থাকে, আমি আপনাকে কাজ দিব। কোনো ছেলেপেলে যদি থাকে, আপনি আমার আইডি দিয়ে দিবেন, এমনকি আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবেন, আমি তাদেরকে কাজ দিব। এখন ব্যাপারটা হলো কি, এখন আমার ভরসা তো আর সবাই থাকবে না, বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক পেজ গ্রুপ আছে, বা বিভিন্ন মনে করেন সামাজিক মাধ্যমে, তো আপনার মনে করেন টেলিগ্রাম গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাড হয়ে আপনারা চাইলেই তারা এডিটের কাজটা কন্টিনিউ করতে পারবে, সেখান থেকে রেগুলার তারা কাজ পাবে, বিভিন্ন ক্লায়েন্ট ধরবে, ক্লায়েন্ট থেকে কাজ দিবে। তো এর মধ্যে আপনার ভিডিও এডিট ছাড়াও আপনার মনে করেন ফটোগ্রাফি একটা ব্যাপার আছে, যে ফটোগ্রাফি করলো বা ওয়েডিংগ্রাফি করলো, বা মিডিয়া রিলেটেড কাজের কোনো শেষ নাই। এখন ওভারঅল আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে সে কি চাচ্ছে, সে তার কোন দিকে মানে মাথাটা বেশি ফোকাস, সে কোনটা ভালো করতে পারবে, তার সেটাই করা উচিত। মিডিয়া কাজ বলতে মানে আমি এগুলাই বুঝি আমার জানা মতে। আর এগুলা মানে ওভারঅল এগুলা নিয়ে যদি আগায় যেতে পারে, এখন এর মধ্যে একটা চিন্তা ভাবনা অবশ্যই থাকতে হবে, যে মেন কি, তার মেন সে কি ডিওপি হবে, বা ফটোগ্রাফার হবে, না এডিটর হবে, না ডিরেক্টর হবে, এটা হলো মেন চিন্তা ভাবনা তার মাথায় রাখতে হবে অবশ্যই। যারা
পপুলার হইতে চায় তাদের চিন্তাভাবনাটা একরকম, এবং যারা নিজের ক্যারিয়ার করতে চায় এখানে তাদের চিন্তাভাবনা একরকম। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কস্টিউম ডিজাইনার হতে পারে, কেউ আপনার মেকআপ আর্টিস্ট হতে পারে, কেউ আপনার রাইটার হতে পারে, ডিরেক্টর হতে পারে, অনেক ধরনের প্রফেশন তো আছে এখানে, রাইট? বাট বেশিরভাগ মানুষের একটা ঝোঁক থাকে যে আমার পপুলার হইতে হবে, নায়ক হইতে হবে, নায়িকা হইতে হবে, এই ধরনের ঝোঁক থাকে। এছাড়া আপনি তো লং টাইম ধরে ডিওপি ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন। আপনার এই মিডিয়া চলার পথে কি কি ধাক্কা আপনার লাইফে এসছে এবং কি কি বিষয় আপনি ফেস করছেন? ভাই আপনার এখন যে ব্যাপারটা, এটা আমি যদি বলতে যাই, তো মিডিয়াতে ধাক্কা যে কোনো মানুষ খাবে, এটা স্বাভাবিক, এটা খাবেই। যেমন প্রথম ধাক্কাটা আপনি পাবেন আপনার খুব কাছের মানুষদের কাছ থেকে। বুঝছেন, আপনি ধরেন না একটা সেট আপ নিলেন, একটা আপনার খুব ভালোভাবে চলতেছে, একটা লেন্স নিলেন, একটা বডি নিলেন, তারপর মনে করেন মানে ওভারঅল একটা মেমোরি কার্ড থেকে দইরা মানে এভরিথিং জিনিস, মানে একটা ক্যামেরা ব্যাগের মধ্যে আপনি যদি নাও চান একটা নর্মাল সেট আপও যদি নেন, আপনার 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হবে। বুঝছেন, যেমন প্রো লেভেলের বাদই দিলাম, আমাদের ক্যামেরা ব্যাগের মধ্যে 30 লাখ টাকা জিনিস থাকে। বুঝছেন, তো এখন আমরা প্রো লেভেলে নাই, যে যদি নর্মালিও চিন্তা ভাবনা করেন, ধরেন আপনি A7C একটা বডি নিলেন বা একটা লেন্স নিলেন বা নিলেন, ওভারঅল আপনার 3 লাখ টাকা আপনার ক্যামেরা ব্যাগে থাকবে। ঠিক আছে, এখন এই জিনিসগুলা আপনার ঘুরতে আপনার মনে করেন অনেক কষ্ট। আপনি চাইলেই প্রথম চান্সে মনে করেন যে মানে কেউ বলতে পারবে না, আমি মনে করি যে মিডিয়া রিলেটেড কেউ বলতে পারবে না যে আমি একসাথে টাকা লয়ে গেছি 10 লাখ লয়ে যায় আপনার মনে করেন লেন্স বডি টডি এভরিথিং যা আছে সব কিছু। এটা হ্যাঁ, এটা হয়, এটা যে টাইমে আপনার ওভারঅল মানে সবসময় কাজ করে বা কাজ করতে করতে আপনার একটা অ্যামাউন্ট হাতে হয়ে গেছে, ওই টাইমে এটা পারে না, যেমন না যে আমিও তো আমার যে টাইমে আপনার প্রথম যে টাইমে আমি আপনার 2017 সালে সনি নেক্সট 5 একটা ক্যামেরা কিনছিলাম। তো ওই নেক্সট 5 ক্যামেরা ফার্স্ট মিররলেস ক্যামেরা ইন দ্য ওয়ার্ল্ড সনির। তো ওই নেক্সট 5 ক্যামেরাটা যে টাইমে আমি কিনতে যাই, তো আমার অনেক কষ্ট হয়েছে নেক্সট 5টা নিতে, এমনকি বাইরে থেকে আপনার মনে করেন সেকেন্ড হ্যান্ড বডিটা আমি আনাইছিলাম, তো অনেক কষ্ট হয়ে গেছে। তো এখন আমি আপনার মনে করেন আমার কাছে 2টা FX3 আছে, আমি চাইলে আমি আগামী মাসে আরেকটা FX3 নিতে পারবো, ইটস আ নর্মাল। কিন্তু ওই টাইমে ওই ব্যাপারটা হয় নাই। যেমন আমার যাত্রা শুরু হচ্ছিল আপনার ক্যাননের 55D একটা ক্যামেরা আছে, ওইটা আপনার মনে করেন অডিও রেকর্ড হইতো না, অডিও আবার মনে করেন ক্যামেরা দিয়া মানে একেবারে ভুয়া ভিডিও, মানে ক্যামেরাতে বোঝা যাইতো, ওইটা পরে আবার আমরা মোবাইল দিয়ে ডাবিং করতাম। আচ্ছা, মোবাইল দিয়ে ডাবিং করতাম, ছোট ছোট বাটন ফোন দিয়ে ডাবিং করে পরে আবার নিচে লাগানো হইতো। ঠিক আছে, তো এর থেকে মনে করেন যাত্রা শুরু, কাজ করলাম, তারপরে মানে ওভারঅল অনেক বডি পাল্টাইছি সনির। তো এখন পর্যন্ত FX3 মিররলেসের মধ্যে হাইস্টার কি সিনেমা গ্রেট, তো এখন FX3 আছে আমাদের। তো ওভারঅল ধাক্কার যে ব্যাপারটা আমার লাইফে সবচেয়ে বড় একটা ধাক্কা আছে, আপনার মনে করেন আজ থেকে 4 বছর আগে আপনার মনে করেন আমরা মনে কয়েকটা বন্ধু বান্ধব একসাথে থাকতাম আর কি। তো সেখান থেকে আপনার মনে করেন যে মানে আমি আমার মতো কাজ করি, আমার বন্ধুরা কিছু বন্ধু আছে ওয়েডিংগ্রাফি করতো, ফটোগ্রাফি করতো। তো সেখান থেকে আপনার মনে করেন সবাই একসাথে থাকার পর আপনার মনে করেন আমি একটা কোম্পানিতে একটা ছোটোখাটো একটা জব পাই। জবটা হলো ডিজাইনিংয়ের ওপর, প্লাস তাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো আমি তুলে ধরবো এরকম। ঠিক আছে, তো তারপর কাজ করতে থাকি। তো তারপর ওইখানে আমার যাওয়ার পর আমার একটা ছেলের সাথে আর কি মানে একটা মানে বড় ভাই আর কি, ছেলে বললে ভুল হবে, একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। তো পরে বড় ভাইয়ের সাথে আমি মানে চলাফেরা মানে খুব ভালো সম্পর্ক। মনে করেন একটা রুমে আপনি যদি থাকেন একজনের সাথে, সম্পর্ক ভালো হওয়াটাই স্বাভাবিক। তো আপনার মনে করেন তার সাথে আমি চলাফেরা, এমনকি ওই টাইমে আমার সনি A7R2 ক্যামেরা ছিল, এমনকি 6 লাখ প্লাস টাকার জিনিস ছিল, কম্পিউটার সেট আপ ছিল, ওভারঅল সব কিছু মিলে আমার মানে মোটামুটি 7-8 লাখ টাকার একটা সেট আপ ছিল। তো আমি মনে করেন ওনার সাথে থাকতে থাকি। তো একদিন হঠাৎ করে আপনার মনে করেন রোজার মাস 14 রোজা 2021 সাল, তো আপনার মনে করেন তো রোজার মধ্যে আমি নামাজ পড়তে যাই। তো নামাজ পড়তে যাওয়ার পরে আর কি যে আমি নামাজ পড়ে আসলাম, আসার পরে দেখলাম যে হ্যাঁ আমার রুমের তালাটা খোলা।
বুঝছেন। তো তালা খোলা, আমরা থাকি 2জন মানুষ, তো সে নাই, মানে ওই দিন সারাদিনই নাই, ঠিক আছে। তো মানে আমার তালা খোলা, তো আমি ঘরে ঢুকতেই মানে আমার কম্পিউটার মনিটর, যে টাইমে আমি মনিটরটাই সবার এডিট পেলে ঢুকার পরেই সবার চোখে পড়ে মনিটর, তো মনিটরটা যে টাইমে নাই ওই টাইমে আমার একেবারে মানে আমি আর চোখে কিছু দেখতেছি না, মাথাও লাগে গেছে। হ্যাঁ মাথা আওলা হয়ে গেছে। তো পরে আমি গেলাম, পরে দেখলাম পিসি নাই, আমার ক্যামেরা সেট আপ নাই, এমনকি মানে আমার ঘরে কোনো জিনিস নাই। এই টাইমটা ছিল নামাজ, মানে তারাবি নামাজ পড়তে যতক্ষণ টাইম, মানে এই টাইমটুকুর ভিতরেই, হ্যাঁ অবশ্যই মানে আগে থেকে ফোকাস ছিল। আমি জানিও, এখন পর্যন্ত জানি, আমি কখনো আমি বলিও নাই, আর এমনকি সে নিজেও জানে যে কাজটা কে করছে বা কে কি, আমি কোনো সময় বলি নাই, বুঝছেন। এই আপনার ওই প্রোগ্রামটা যদি দেখে তো অবশ্যই সে বুঝবে আমি যেভাবে কথাগুলো বলতেছি বা আমার সাথে ছিল, বা অবশ্যই বুঝবে, কিন্তু আমি কখনো ডাইরেক্ট সামনাসামনি বলি না যে কাজটা তুই করছিলি। এখন তার সাথে দেখা হয়? হ্যাঁ দেখা হয়, কথা মাঝে মাঝে কথাবার্তা হয় না, উনি নিজেই মানে শরমে থাকে, উনি তেমন কিছু মানে উনিও লাইফে তেমন কিছু যে করে ফেলছে এরকম না, মানে ওভারঅল বুঝে নিত যে একটা সেট আপ সেল করে আর কতদিন খাওয়া যায়, সেটাই চলা যায়। তো তারপর আর কি মানে মানে ধাক্কাটায় যে এটাই ফার্স্ট বড় ধাক্কা। তো তখন আমার একেবারে মানে আমার 6 লাখ 7 লাখ টাকার সেট আপ, আমার যেই সেট আপগুলা মানে আমি মানে ধরতে গেলে মানে টাকা জমায়া 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 একটা 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 জিনিস কিনা, আপনার দাগ ক্যামেরা সব, জামিল হোসেন একটা ছেলে আছে আমার খুব কাছের বন্ধু, যমুনাতে তাদের শপ আছে, তার কথা না বললেই না। এই ছেলেটা আমার খুবই হেল্প করছে। আপনার মনে করেন আমার মানে যেভাবে সাপোর্ট দিছে, যেমন আমি একটা লেন্স আনলে আমি অনেকবারে টাকা দিতাম, 4বারে 5বারে টাকা দিতাম, বা আমি একটা ক্যামেরা যদি আনতাম তো আমি 4বারে 5বারে আমি টাকা দিতাম। তো ওভারঅল ওই টাইমে আমার এই সেট আপটা হারানোর পর আর কি আমি একেবারে টোটালি ধরতে গেলে আমি নিঃস্ব, যে ওই টাইমে আমার কাছে কিছুই ছিল না। আমার এখন কথাগুলো কইতে একটু কষ্ট হইতেছে মানে। তো আমার একটা OnePlus একটা ফোন ছিল, তো আমার হাতে এই ফোনটা ছাড়া আমার কিচ্ছু ছিল না, কারণ আমি ওই টাইমে যাইয়া করতাম, আমি যদি 10টা টাকাও কামাইতাম সব আমি এটার পিছনে ডালতাম। আমি ওই টাইমে যে টাকা কামাইতাম না এমন না, কারণ আমি তো 7 লাখ 8 লাখ টাকা সেটা ওই টাইমে আমার স্টিল নাও ছিল, এটা আমার জন্য অনেক কিছু। তো আমি কোনো সময় যে আমি একটা ইভেন্ট করলাম, আমি একটা শ্যুট করলাম, কারণ আমি আপনার 14 দিন 15 দিন 1 মাস 26 দিন আমি হাইস্ট ডিওপি করছি। আমি ডিওপি পেমেন্ট নিতাম 4,000 থেকে 4,500 টাকা, আমি 1 মাসে 26 দিন হাইস্ট ডিওপি করছি, বুঝছেন। তো আমি যাই ইনকাম করতাম মানে আমার এই জিনিসটা লাগবে এটা নিব, এই জিনিসটা লাগবে এটা নিব, আমার পকেটে আমি কোনো সময় ক্যাশ রাখতাম, সম্পূর্ণটা ইনভেস্ট করতে। হ্যাঁ সম্পূর্ণটা ইনভেস্ট করতাম। মানে আমি জানি যে আমার মানে আমার আজকে পকেটে টাকা, মানে বাই ক্রিয়েশন ব্যাপারটা এরকম যে আমার কাছে আজকে টাকা নাই, আমি এখন এই মুহূর্তে ফোন দিব, আমার 2 লাখ 3 লাখ টাকা প্রডিউসার আমার পাঠায় দিব আমার অ্যাকাউন্টে, বুঝছেন। তো আমার হাতে তো টাকা রাখার প্রয়োজন আমার তেমন পড়ে না। তো ওই ক্ষেত্রে আপনার মনে করেন যে ওই টাইমে তো আমরা কাজই করতাম, 4,000 5,000 টাকা আমার ডিওপি পেমেন্ট দিত, তো আমি কাজ করতাম, ইনভেস্ট করতাম। তো এভাবে ওই টাইমে আমি পুরো নিঃস্ব, আমার কাছে একটা ফোন ছিল জাস্ট। তো তারপর আমি তো পুরাই নিঃস্ব, ঠিক আছে, ব্যাপারটা যে আমি কি করবো এখন। তো আমার ফাইম করে একটা মেকআপ আর্টিস্ট, বাংলাদেশে খুব পপুলার মেকআপ আর্টিস্ট, তো ফাইম করে আমার একটা বন্ধু ছিল, তো সে আর কি আয়সা মানে আমি যেই বাসাটায় থাকতাম, ঠিক আছে, মানে ওই বলতেছিল যে এনতে রুমটা ছেড়ে দাও এমন এমন, যে তোমার ছোট একটা রুম নিয়ে তুমি থাকো এটা। তো পরে ওখানে থেকে ওই নিয়ে আসা পড়ছে। তো এরপরে একটা ছোট একটা রুম আমার নেওয়ার কথা ছিল। তো পরে আমার আবার মানে জি2টা গেছিলো যে আমি ছোট রুমে কেন থাকবো, আমি একলা অফিস ছিল আমার, আমি একলা অফিস নিয়ে থাকবো, মানে আমার কাছে ব্যাপারটা মানে কেমন জানি মনে হইতেছিল যে আমার কি সব শেষ। তার মানে আমি এখন আমার এমন একটা অবস্থা, মানে নিজের কাছে একটা ব্যাপার থাকে না যে আমার কি এমন অবস্থা এমন হয়ে যেতেছে যে আমি নিঃস্ব হয়ে গেছি, যে আমার একটা ছোট রুম নিয়ে থাকতে হইব। তো আমি ওরা একেবারে একটা মানে ধমক দিছি, আমি ছোট রুম নিব, মানে তুমি একবার আমার লাগে হাই ক্লাস রুম দেখো, ঠিক আছে, যে আমি 10,000 15,000 টাকা রুম ভাড়া দিয়ে আমি থাকি নাই, ঠিক আছে। মানে এখন ও মানে হয়তো বন্ধু হিসাবে তো অবশ্যই বলবে, ঠিক আছে, যেহেতু ওই টাইমে আমার সেট আপ নাই নাই, আমি 10,000 15,000 টাকা দিয়ে একটা রুম নিব, ঠিক আছে। তো ও তো বন্ধু হিসাবে ওর জায়গা থেকে বলছি, কিন্তু আমি ওরা একেবারে ধমক দিয়ে বলছি। পরে হয়তো আচ্ছা ভাই ঠিক আছে দেখতেছি। তো পরে একটা রুম নিল, ঠিক আছে। নেওয়ার পরে মানে আমি অনেক দিন পর যায় আমার ওই ফ্রেন্ড জামিল যে ছিল, তার সাথে আমি ব্যাপারটা শেয়ার করছিলাম যে জামিল এমন দেখো। আর আমিও আমার মানে কিছু প্রডিউসারের কাছে আমার ওই যে অবশ্যই তো আমাদের মাঠে কিছু টাকা থাকে, ঠিক আছে, যে অনেকের কাছে, তো সব কিছু মিলে আমি ওই টাইমে আপনার ফোন টোন সেল করে 70-80 হাজার টাকার মতো আমার হাতে আমি আনতে পারছিলাম। তারপর পরে আমি জামিলের ব্যাপারটা আমি শেয়ার করছিলাম যে এমন।
তো ওইখান থেকে আমি সনির 6300 ডিউপি বাইরা বুঝবে 6300 একটা ক্যামেরা ছিল, ওটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, বুঝছি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, ডিসপ্লে এক সাইডে একটু সমস্যা ছিল, আচ্ছা ঠিক আছে। তো এখন আমার কাছে টাকা নাই, তো একটা লেন্সও নিতে হবে, তো সব কিছু মিলায় তো এরপরে আমার মানে এখানে আবার অনেক টাকা ঋণ ছিল। তো আমার ওই ভরসা ছিল, এমনকি আমার যে ফ্রেন্ড সে মানে জানে যে আমার কাছে এটা দেওয়া ব্যাপার না, আমি সবসময় মানে কাজ টাজ করতাম, মানে সবসময় আমি ওর টাকা দিয়ে দিতাম, বুঝছেন। তো তারপর আমি ওই 6300 নেই, 6300 নেওয়ার পরে আবার আবার আগের মতো মানে ডিওপি শুরু করি বা শুরু করি, তারপর 6400, তারপর সনি A7C এখন যেটা দিয়ে রেকর্ড হচ্ছে, তারপর A7 না A7R3 নিয়েছিলাম, তারপর আমি ডিরেক্ট শিফট করি FX3 থেকে। আর ওভারঅল আমি একটা ব্যাপার, আমি আমার দুইটা ক্যামেরা আমি একটা মজার ঘটনা বলি, যে আমি আমার যেই ভাইবাদারটা ছিল, তো তার ক্যামেরা ছিল, মানে সবসময় আমার ক্যামেরা থাকাকালীন মানে আমার ক্যামেরা নিয়ে শ্যুট করতো। তা আমার কোনো সময় মানে এত মাথা ব্যথা ছিল না, একসাথে চলাফেরা করি বা শ্যুট করতো। তো এরপর আমার ক্যামেরা হারানোর পর আমি একদিনের জায়গায় 2 দিন, আমার খুব কাছের একটা ছোট ভাই, মানে আমি ওরা ডিওপি শিখাইছি, এমনকি মানে এখন আমার সাথে ভালো সম্পর্ক। আমি যেহেতু মানে একটা গেছে, আমি তেমন একটা কথাবার্তা বলি না, মাঝে মাঝে কথা হয় আর কি। তো মানে আমি ওর ক্যামেরাটা একদিন আনছিলাম, তার পরে ফাইন। তো তৃতীয় দিনের মধ্যে একটা ছেলের দিয়ে ওই ক্যামেরাটা পাঠাইছিল। তো পরে ওরে ফোন দিয়ে বলতেছে যে সাব্বির ক্যামেরাটা শ্যুট করার পরে তুই নিয়ে আয়া পড়িস, ঠিক আছে, আবার রাইখা আসিস না, ঠিক আছে। ওরা যে কইতাছে ওই কথাটা আবার আমি শুনতেছিলাম, কিন্তু ওর ক্যামেরাতে যে লেন্সটা লাগানো ছিল ওই লেন্সটাও আমার ছিল। ওই আমারে 2-3 বারে টাকা দিছিল, আমি 1.4 লেন্স নেওয়ার পরে আমার 1.8 লেন্সটা আমি ওরে দিয়ে দিছিলাম, ওকে, বুঝছেন। তো এরপর মানে ওই যেটা মানে আমার খুবই কষ্ট লাগলো যে আরে আমার ছোট ভাই তোরা আমি নিজে না ডিউপি শিখাইলাম, আর তুই এই কথা কইলাস যে আমার এই পরিস্থিতির মধ্যে, ঠিক আছে। তো পরে আমি ওই দিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যে ইনশাল্লাহ যে আমি একদিন আমার একটা না, মানে ওই টাইমে A7S3 সবচেয়ে লেটেস্ট ক্যামেরা, FX3 ছিল না ওই টাইমে, ঠিক আছে। তাহলে স্ট্যাটাসটা আমি FX3 নিয়ে দিতাম। তো আমি সনির S3 লেটেস্ট ক্যামেরা 2টা থাকবে আমার কাছে, যদি আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আর জায়েসের লেন্স থাকবে, আমার পৃথিবীর সেরা লেন্স হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট লেন্স ইন দ্য জায়েস, বুঝছেন, ওই যে ডিওপি বাইরে বলতে পারবে। তো আমার জায়েসের লেন্সের সেট আপ থাকবে, বুঝছেন। তো আমি এরপরে আর কি যে ওই স্ট্যাটাসটা যে টাইমে দেয় ওই টাইমে FX3 ছিল না, FX3 পরে আসছে। তো তারপর আপনার মনে করেন আমি এখন আমার 2টা FX3 আছে, একটা FX3 জাস্ট আমি এমনিতেই রাখছি, মাঝে মাঝে ছোটো বারে লিপপাট কাটে আর এমনিতেই। আর আমার জায়েসের লেন্সটা আমার একটা লেন্স সেল করে একটা FX3 কেনা যায় এরকম। তো তারপর আপনার মনে করেন ওভারঅল যেহেতু আমি নিঃস্ব ছিলাম ওই টাইম থেকে, আপনার মনে করেন ওই যে আমার বন্ধু বান্ধবরা ফাইম আর জামিল আমার অনেক হেল্প করছে। তারপর থেকে ওই যে উঠে আসছি, এখন আল্লাহর রহমতে আপনাকে দয় অনেক ভালো আছি, চলতেছি। আসলে এরকম ধাক্কা লাইফে দুটো একটা আসা ভালো, যেটার ফলে আপনার আশপাশের মানুষজনও চেনা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ক্যারিয়ারেও একটা গ্রোথ আসে। হ্যাঁ ভাই, একটা জিনিস জানেন কি, মানে তারা কিন্তু বেশি একটা কিছু করতে পারে নাই, তাদের ব্যাপারটা আমি কিন্তু জানি। তারাও আমার সাথেই কাজ করতো, আমরা এক প্ল্যাটফর্মে কাজ করতাম, সেম কাজ করতাম, কিন্তু তাদেরকে আমার মনে হয় না যে মানে বাংলাদেশের মানে 2টা 4টা বা 10টা মানুষ তাদেরকে চিনে বা জানে। নামে কইলে ওই যে ওই ছেলেটা, আমি নামটা না নিলাম, বা মানে তাদের পর্যায়টা এরকম, কিন্তু তাদের আমার মানে তাদের যেই জায়গা, আমি তো ধাক্কা খাইছি, তারা তো ধাক্কা খায় নাই, ওই অনুযায়ী কিন্তু তারা আরো অনেক উপরে থাকার কথা ছিল। তো এটাই মানে আর উঠতে পারে নাই আর কি, যে গড গিফটেড একটা জিনিস তো অবশ্যই আছে। অবশ্যই। আর আপনি কোনো কিছু করতে গেলেই আপনি ধাক্কা খাবেন, এটা স্বাভাবিক। আর আপনি যদি কোনো কিছু না করেন আপনার লাইফে কোনো ধাক্কা আসবে না। সো এটা আসলে লাইফের একটা প্রসিজার, এটাই না। মিডিয়াতে চলতে গেলে সর্বপ্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষদের কাছ থেকে, যে আপনার সাথে গলাগলি করে যারা, তাদের কাছ থেকে খাবেন। আপনি এর থেকে মানে যে দূরের লোক খাবেন প্রশ্নই ওঠে না, খুব কাছের লোক থেকেই প্রথম ধাক্কাটা খাবেন। আমি লাস্ট একটা কোশ্চেন দিয়েই শেষ করব। মিডিয়াতে ডিরেক্টর হইতে গেলে কি কি যোগ্যতা থাকা লাগে? ডিরেক্টরের সবচেয়ে বড় যে গুণগুলো থাকা দরকার,
যেটা মানে অরিজিনালি থাকা দরকার, যেগুলো বর্তমান ডিরেক্টরের মধ্যে নাই। যেমন আপনার মনে করেন ফ্রেমিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই, বুঝছেন, সব থাকে ডিওপির উপর। আপনি একটা ডিরেক্টর মানে ওর মাথার মধ্যে সব রাখতে হবে। এখন বর্তমান সময়ে চলে এসে আপনার ডিওপি দিয়া, ডিওপি বলতে লাইক ক্যামেরাম্যান, বুঝছেন। তো এই সিনেমাটোগ্রাফারের উপর তারা সব চলে, বুঝছেন। আর যারা প্রকৃত ডিরেক্টর, যেমন আপনার যদি এখন অ্যাটলি কেমারের কথা যদি চিন্তা করেন, জাওয়ানের ডিরেক্টর, তো উনি নিজে স্ক্রিপ্ট রাইটিং করছে, উনি নিজে ফাইটিং ডিজাইন করছে, উনি নিজে মনে করেন ডায়লগগুলো লিখছে, ওভারঅল মানে কি ফ্রেমিং, কোন জায়গায় কি মোশন হবে এটা পর্যন্ত ডিওপিদের বুঝাই দিছে, বুঝছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ের যেই ডিরেক্টর তাদের এই ব্যাপারে আইডিয়াই নেই। তো আমি মনে করি যে তাদের ফ্রেমিং সম্পর্কে আইডিয়া নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। যেমন ম্যাক্সিমাম ডিওপি, যেমন আমাদের অনেক ছোটো ভাই আছে, আমার অনেক স্টুডেন্ট আছে, তারা আইসা কমপ্লেনটা করে যে ভাই গেছিলাম এমন ডিরেক্টরের সাথে কাজ করতে, খুব তো নামি দামি ডিরেক্টর, কিন্তু ভাই হয়তো ফ্রেমিংই বুঝে না। যদি কই ভাই এই শটটা তো ভাই এভাবে যায় না, একটা ডিওপিদের কিন্তু একটা ফ্রেমিং আছে যে এই ফ্রেমিংয়ের বাইরে যায় কিন্তু চাইলে ওরা করতে পারে না, বাইরে যায় করতে পারে। এখন আমি মোবাইল দিয়ে একটা ভিডিও ধরলাম, তো ধরার পরে এটা আমি আমার মন মতো করলাম, কিন্তু ওটা ডিওপির মধ্যে পড়তেছে না। কিন্তু ওভারঅল যেটা একটা ডিওপির যে ব্যাপার থাকে, একটা শট, এই শটের অ্যাঙ্গেল এতটুকু, এই শটটা এভাবে যাবে, একটা ক্লোজ আপ ধরলে এখানে এতটুকু আপনার মনে করেন শ্যাডো থাকবে, এতটুকু থাকবে না, এগুলো একটা ব্যাপার থাকে। তো ওই ক্ষেত্রে আমার মনে করি যে যারা ডিরেক্টর আছে বা যারা নতুন ডিরেক্টর হবেন, তাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আপনারা দরকার রিচার্জ করেন, ইউটিউবে রিচার্জ করেন বা বিভিন্ন মাধ্যমে রিচার্জ করেন, যে ডিওপির বা ডিরেক্টরের কোন জিনিসগুলো জানতে হবে যেটাতে ডিওপির হেল্প হবে। আপনার মনে করেন লাইক ফ্রেমিং বা কীভাবে কোন শটটা নেবেন, বা একটা শটে আপনার মনে করেন ক্লোজ মাস্টার, মিড মাস্টার, বা একটা বড় শট অবশ্যই থাকবে, একটা লং শট থাকবে, একটা পেন থাকবে, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ডিরেক্টরদের। অনেক অনেক ধন্যবাদ ভাই, সাব্বির ভাই। আশা করি আপনি সামনে আরও ভালো ভালো কিছু কাজ করেন, যতদিন বেঁচে থাকবেন আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দেন। আশা করব এখন তো আপনি নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট মেক করতেছেন। ভবিষ্যতে আমরা আপনাকে মুভিতেও দেখতে চাই আবার, যাতে আপনি একদম ফুল লেন্থের মুভি ডিরেক্ট করেন, ইনশাআল্লাহ। এবং তখন আমাদের পডকাস্টে আপনার নায়ক নায়িকাদেরকে নিয়ে এসে অবশ্যই আমরা একটা শো করব। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আমি দোয়া করি যে আপনার এই মনের আশা পূরণ হোক, আর হবে, টুডে অ্যান্ড টুমরো হবে। যেহেতু সিনেমার পোকা মাথায় আছে, আর যেহেতু মানে সিনেমা নিয়েই সব কিছু চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ একদিন বানাবো। আর অবশ্যই আমি মাসুদ ভাইরে আজকে কথা দিয়ে যেতেছি যে আমি যেদিন সিনেমা বানাবো আমি আপনাকে নক করবো যে ভাই আমি আপনার সাথে আসতে চাইতেছি, আপনারা বইলা গেছিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর মাসুদ ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনার এপিসোডে আমার ডাকছেন, আর অনেক সময় অনেক কথাবার্তা বলে ফেলছি, আর আমার মুখটাই এমন কোন সময় কী করে বলে এটা সবাই জানে। তো মানে অনেক কথা হয়ে গেছে ভাই, আপনার অডিয়েন্সটা বলে দিয়েন যেন কিছু না বলে, বুঝছেন, বা কমেন্ট বক্সে যেন গালি টালি না দেয়।